সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে সামান্তরিক সূত্র শেষ করিয়েছিলাম। তবে একটা ছোট্ট এই যে তোমাদের কথা আছে, সেটা হচ্ছে আমরা সামান্তরিক সূত্র যে শেষ করিয়েছিলাম, মানে আমাদের যে বইটা তোমাদেরকে দিয়েছি ওই বইয়ের টাইপ নাম্বার 2 মানে আমাদের শেষ। এই টাইপ নাম্বার 2 যেহেতু আমাদের শেষ, এই টাইপ নাম্বার 2 এর সবগুলো ম্যাথ তোমাকে করে নিতে হবে। এখানকার কোনো ম্যাথ না পারলে অবশ্যই বলতে হবে। মানে দ্যাট মিনস আমাদের বইয়ের, আমি যে বইটা দিয়েছি এই বইয়ের টাইপ নাম্বার 2 তোমাদের শেষ। আজকে আমরা মেইনলি পড়ব হচ্ছে আপেক্ষিক বেগ। তবে আপেক্ষিক বেগ পড়ার আগে আমরা আরও ছোট্টখাট্ট কিছু জিনিস আমরা পড়ে নিব। প্রথমত হচ্ছে আপেক্ষিক বেগ করার জন্য হচ্ছে আমাদের ভেক্টর বিয়োগ লাগবে। আমরা ভেক্টর বিয়োগটা পড়ব। আর তার আগে ছোট্ট একটা টপিকস বাকি আছে, সেটা হচ্ছে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থাটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। এটা বুঝলে খুবই সহজ, না বুঝলে ঝামেলা। ওই আমরা একটু শুরু করি, এই সাম্যাবস্থার কনসেপ্টটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করি। তাহলে একটু খেয়াল করো। প্রথমত আসি ভাইয়া, এই সাম্যাবস্থা কখন তৈরি হচ্ছে একটু খেয়াল করো। সাম্যাবস্থা কখন তৈরি হয়? আমরা যদি বলি আমাদের কোনো একটা বিন্দুতে, মনে করো এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দুতে এই দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, মনে করো এ, এই দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, তার নাম মনে করো ভি, এই দিকে একটা বল প্রযুক্ত হচ্ছে, তার নাম মনে করো সি। এখন আমরা সাধারণভাবে যে জিনিসটা জানি, এখানে যদি কোনো একটা বস্তু থাকে, ওই বস্তুর উপর যদি তিনজন তিন দিকে তিনটা বল প্রয়োগ করে বা ভেক্টর প্রয়োগ করে, তাহলে নিশ্চয় বস্তুটা কোন দিকে যাবে? তিনজনের লব্ধি যেদিকে, বস্তুটা সেই দিকে যাবে। কিন্তু আমরা এখনও পর্যন্ত তিনজনের লব্ধি বের করা শিখি নেই, সামনে শিখব। এখন মেন ব্যাপারটা সেটা না, আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে এই মাঝখানের বস্তুটাকে তিনজনে তিন দিকে টানছে, কিন্তু বস্তুটা কোনো দিকে যাচ্ছে না, মানে বস্তুটা সাম্যাবস্থায় আছে। এই সাম্যাবস্থায় থাকার কন্ডিশনটা কি সেটা আমাকে একটু বুঝতে হবে। সো আমরা আসি সাম্যাবস্থায় থাকার বেসিক টার্মটাকে একটু খেয়াল করো। মনে করো আমি তোমাকে বললাম এই বিন্দুতে এদিকে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এদিকে একটা ভেক্টর আছে কিউ ভেক্টর। এখন যদি তোমাকে আমি বলি এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করো, তাহলে তুমি খুব ইজিলি নির্ণয় করতে পারবা। এই যে আমার দুইটা বিন্দু, এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধিটাকে ভাইয়া আমি বলতে পারি এই দিকে লব্ধির নাম হচ্ছে আর। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে এটা, এই যে পি এবং কিউ, এই দুইটা মিলে আসলে আর এর সমতুল্য। মানে পি এবং কিউ দুইজনে মিলে যা করে আর একা তাই করে। লাইক এরকম, মনে করো আমি আন্দাজে বলছি, মনে করো কোনো একটা বস্তু এখানে আছে, তাকে কেউ একজন এদিকে 10 নিউটন বল প্রয়োগ করছে, আর কেউ একজন এদিকে মনে করো 5 নিউটন বল প্রয়োগ করছে। আমি আন্দাজে ধরে নিচ্ছি, ধরে নাও লব্ধির যে মানটা এটা মনে করো 7 নিউটন। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে এই বস্তুটার উপর এইদিকে 10 আর এইদিকে 5 নিউটন বল প্রয়োগ করা যে কথা, এই দুইটাকে বাদ দিয়ে শুধুমাত্র এই দিকে 7 নিউটন বল প্রয়োগ করাও কি সেম কথা। এর মানে এই বস্তুটাকে এই দুই দিক থেকে যখন আমি টানবো, এই বস্তুটা এদিকে 7 নিউটন বলেই যাবে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের আনসার দাও তো, কোনো একটা বস্তু যদি এই দিকে 7 নিউটন বলে যায়, তুমি এটাকে থামাবা কিভাবে? ভেরি সিম্পল, তুমি তার বিপরীত দিকে 7 নিউটন বল বিয়োগ দিও, তাহলে সে থেমে যাবে। তাহলে আমি এটা কথা বলতে পারি, পি এবং কিউ এর যে লব্ধি, এই লব্ধির সমমানের একটা ভেক্টর যদি আমি ঠিক বিপরীত দিকে দিই, এটা আমার 7 নিউটন, আমি যদি এটার ঠিক বিপরীত দিকে এই দিকে 7 নিউটন মানের একটা বল প্রয়োগ করি, মানে এই লব্ধির সমতুল্য, তাহলে খেয়াল করো তো, এবার তুমি চিন্তা করো, এই দুইটা মিলে এটা হয়েছিল, আর এটার সমতুল্য একটা ভেক্টর উল্টা দিকে প্রয়োগ করার কারণে এটার এটা মিলে ক্যান্সেল হয়ে 0 হয়ে গেছে। কারণ আমরা জানি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে একটা জায়গাটা বিয়োগ করতে হয়, বিয়োগ করলে আনসার পাওয়া হচ্ছে 0। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, যখন আমাদের এটা ছিল না তখন এই দুইটার কারণে সে এদিকে গেছিল, আর যখন আমি ঠিক সমপরিমাণের মান বিপরীত দিকে দিলাম তখন সে এদিকে যাওয়ার কথা, কিন্তু বিপরীত দিক থেকে বাধাটা সমপরিমাণ হওয়ার কারণে সে এখান থেকে নড়াচড়া করবে না। তাহলে আমি এখন কি একটা কথা বলতে পারি, এই আমি অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছি কোনটা কোনটা? আমি এই ফি বল প্রয়োগ করেছি, কিউ বল প্রয়োগ করেছি, আর বল প্রয়োগ করেছি। এর মানে ফি কিউ আর এই তিনটা মিলে সাম্যাবস্থায় আছে। এর মানে বুঝাই যাচ্ছে ফি এবং কিউ এর যে লব্ধি, এটা আসলে কার সমান বলো তো? আর এর সমান। এর মানে সহজ কথায় আমরা বলতে পারি, কি বলতে পারি, কোনো বিন্দুতে তিনটা ভেক্টর একই সাথে ক্রিয়ারত থেকে যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে ইজিলি বলা যায় যে কোনো দুইজনের লব্ধি তৃতীয়টির সমান। এটা খালি শুধুমাত্র পি আর কিউ এর জন্য প্রযোজ্য না,
এটা হচ্ছে এরকম, ফি আর কিউ এর লব্ধি আর এর সমান, ফি এবং আর এর লব্ধি কিউ এর সমান, কারণ এই দুজনের লব্ধি হচ্ছে এটা, এটার সমপরিমাণের আমরা এই যে মানে এই দুজনের লব্ধি আসলে এইদিকে এটা কাজ করতো, কিন্তু তার সমপরিমাণে ভেক্টর বিপরীত দিয়ে কাজ করে আমি তাকে সাম্যাবস্থায় রাখলাম। এর মানে তোমাকে এত কিছু মাথায় রাখার দরকার নেই, তুমি খালি একটা কথা মাথায় রাখবা। কি মাথায় রাখবা? যদি কখনো কোনো বিন্দুতে তিনটি ভেক্টর একসাথে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে ওই তিনটি ভেক্টরের যে কোনো দুটি ভেক্টরের লব্ধির মান তৃতীয়টির সমান। তাহলে এবার তোমরা আমাকে বলো, এখানে এ বি সি তিনটা ভেক্টর যদি ক্রিয়ারত থাকে, তাহলে এ আর বি এর লব্ধি কে বলো তো? সি। বি আর সি এর লব্ধি কে? এ আর সি এর লব্ধি কে? বি। এটা হচ্ছে সাম্যাবস্থার কনসেপ্ট। তাহলে খেয়াল করো, সাম্যাবস্থায় থাকলে এটা সত্য, অন্যথায় সত্য না। তাহলে আমি আবারও বলছি, তিনটা ভেক্টর একই বিন্দুতে একই সাথে ক্রিয়ারত থেকে কোনো বস্তুকে সাম্যাবস্থায় রেখেছে, তাহলে তাদের মধ্যে যে কোনো দুইজনের লব্ধি অন্য একজনের সমান। এবার আসো আমরা ম্যাথটা করি। আমাকে বলেছে কোনো কণার উপর একই সময়ে তিনটি বল 5 নিউটন, 7 নিউটন, 10 নিউটন ক্রিয়াশীল। মনে করো এটাকে নাম দিলাম 5 নিউটন, এটাকে নাম দিলাম হচ্ছে 7 নিউটন, এটাকে নাম দিলাম হচ্ছে 10 নিউটন। যেহেতু নামটা তারা আমাকে বলে নাই, আমি ইচ্ছা মতো নাম দিয়েছি। এ মানে 5 নিউটন, বি মানে 7 নিউটন, সি মানে 10 নিউটন। বলা হলো ক্রিয়াশীল থাকলে বলগুলোর অন্তর্গত কোণ নির্ণয় করো। এর মানে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। বলগুলোর অন্তর্গত কোণ মানে কি? এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? মানে 5 আর 7 এর মধ্যবর্তী কোণ, একইভাবে 7 আর 10 এর মধ্যবর্তী কোণ, একইভাবে 5 আর 10 এর মধ্যবর্তী কোণ। এই তিনটা কোণ তোমাকে বের করতে হবে। সো আমি আমার সুবিধার জন্য এটা কাজ করি। এটাকে নাম দিচ্ছি হচ্ছে, এই যে আমার কোণটা, এটাকে নাম দিচ্ছি আলফা 1, এটাকে নাম দিচ্ছি আলফা 2, এটাকে নাম দিচ্ছি হচ্ছে আলফা 3। এর মানে আমাকে আলফা 1, আলফা 2, আলফা 3 বের করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আলফা 1, আলফা 2, আলফা 3 কীভাবে বের করব। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে আমি একটা হিসাব করি। প্রথমে আমাকে বলো এ আর বি এর লব্ধি কার সমান? সি এর সমান। তো আমরা নর্মালি ফর্মুলা কি জানি? লব্ধির ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। মানে আমরা ডিরেক্টলি রুটটাকে বাদ দিয়ে স্কোয়ার দিয়ে করেছি, কারণ আমরা একটু পরে স্কোয়ার করাই লাগবে, ওই জন্য আগে ভাগে করে ফেলেছি। তাহলে আমরা লিখলাম হচ্ছে আজা, মানে হচ্ছে আমরা জানি। তাহলে আজা আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। এখানে আর মানে লব্ধি, ফি মানে প্রথম ভেক্টর, কিউ মানে দ্বিতীয় ভেক্টর, আলফা মানে এই প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এটা যদি আমরা বলি, এখানে অ্যাপ্লাই করলে কি হবে? প্রথম ভেক্টর মনে করো এ, দ্বিতীয় ভেক্টর মনে করো বি। এ এবং বি এর মধ্যবর্তী কোণের নাম হচ্ছে আলফা 1, তাদের লব্ধির নাম হচ্ছে কি? সি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? লব্ধি স্কোয়ার মানে সি স্কোয়ার ইকুয়ালস টু প্রথম ভেক্টর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 এ বি কজ অফ মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ? এ আর বি এর মধ্যবর্তী কোণ। এ আর বি এর মধ্যবর্তী কোণটা কত ভাইয়া বলো তো? আলফা 1। এবার একটু খেয়াল করে দেখি, তুমি জাস্ট মান বসার আনসার পেয়ে যাবে। যেমন আমরা যদি বলি এখানে সি এর মান কত? 10, তাহলে 10 স্কোয়ার ইকস টু এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 7 কজ অফ আলফা 1। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে 100 ইকস টু 25 প্লাস 49 প্লাস 70 কজ অফ আলফা 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 70 কজ অফ আলফা 1। তাহলে 70 কজ অফ আলফা 1 যদি আমরা বলি, তাহলে 100 থেকে 25 গেলে 75, 75 থেকে যদি আমাদের 75 থেকে যদি 50 যায় 25, কিন্তু 49 গেলে হচ্ছে 26, এর মানে হচ্ছে 26। তাহলে আমরা বলতে পারি কজ আলফা 1 ইকস টু হচ্ছে 26/70। যদি কোনো ভুল না হয়, মুখোমুখি করতেছি, আলফা 1 সমান কস ইনভার্স 26/70। তাহলে যদি এখানে কোনো ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কস ইনভার্স 26/70। এর মানে আমরা মানটা পাচ্ছি হচ্ছে 68.19 বা 2, 68.2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আনসার। এটা কার কার মধ্যবর্তী কোণ বলো তো? 5 নিউটন এবং 7 নিউটনের মধ্যবর্তী কোণ। সিমিলারলি আমাকে বলো, তাহলে বাকিগুলো বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি যদি বি এবং সি এর মধ্যবর্তী কোণ বের করতে চাই, তাহলে আমার কি চিন্তা করতে হবে? বি এবং সি এর যে লব্ধি সেটা কার সমান? এ এর সমান। তাহলে ফর্মুলা কী হবে বলো তো? ফর্মুলা হবে এটা, এ স্কোয়ার সমান মানে লব্ধি স্কোয়ার সমান এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2vc কজ অফ আলফা 2। এখান থেকে তুমি মান বসালে আলফা 2 পেয়ে যাবা। এবার একইভাবে আমরা যদি 3 নাম্বারটা করি, মানে আলফা 3 আমি বের করতে চাই, তাহলে আলফা 3 যদি তুমি বের করতে চাও, আলফা 3 মানে কার কার মধ্যবর্তী কোণ? এ এবং সি এর মধ্যবর্তী কোণ। তাহলে এ এবং সি এর লব্ধিকে ভি। তাহলে আমরা বলতে পারি
ভি হচ্ছে লব্ধি, তাহলে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac কজ অফ আলফা 3 এখান থেকে তুমি আলফা 3 বের করবা। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে আমরা যদি সাম্যাবস্থার কনসেপ্ট আসে, এই সাম্যাবস্থার জন্য একটা ম্যাথ করা থাকলে হবে যে তোমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো দুইটি ভেক্টরের যে লব্ধি, ওই দুইটি ভেক্টরের লব্ধি হচ্ছে 3 নাম্বার যে ভেক্টর সেটা সমান ধরলে অটোমেটিকলি তুমি মধ্যবর্তী কোণটা পেয়ে যাবা। এটা হচ্ছে সাম্যাবস্থার কনসেপ্ট। তিনটা, এখানে তিনটা থাকতে হবে, তিনজনের সাম্যাবস্থা, এর বেশি থাকলে হবে না। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, এর থেকে বেশি আমাদের এখানে লাগবে না, ফিজিক্সের মধ্যে এতটুকুই মোর দেন এনাফ। এর থেকে বেশি তোমরা করবা, যেমন সেকেন্ড ইয়ারে যখন উঠবা তখন উচ্চতর গণিতে করবা তোমরা। সো আপাতত তোমাকে এগুলো নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন আসি ভাইয়া, আমরা আরেকটু সামনের দিকে যাই। আজকের মূল যে কন্টেন্ট, মূল যে টপিকস, সেই টপিক্সের মধ্যে আমরা চলে যাই। আজকে আমাদের মূল টপিক্স হচ্ছে ভেক্টর বিয়োগ। মানে আসলে মূল টপিক্স হচ্ছে আপেক্ষিক বেগ, তবে সেই আপেক্ষিক বেগ পড়তে হলে আমাকে কার কনসেপ্ট জানতে হবে? ভেক্টর যে বিয়োগ, এই ভেক্টর বিয়োগের কনসেপ্ট আমাকে জানতে হবে। সো আসো তোমাদেরকে আমরা খুব দ্রুত ভেক্টর বিয়োগের কনসেপ্টটা একটু বুঝাই দিই, এবং এটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। আমরা আমাদের ক্লাসটাকে আপেক্ষিক বেগের কনসেপ্টটাকে দুইটা ভাগে ভাগ করব। আজকের ক্লাস হচ্ছে জেনারেল বেসিকটা ক্লিয়ার করব, আর নেক্সট ক্লাস হচ্ছে এক্সট্রিম লেভেলের কিছু ম্যাথ করব। এক্সট্রিম মানে হচ্ছে সিলেবাসের বাইরে না, আমাদের এই টপিক্সটা থেকে হচ্ছে আপেক্ষিক বেগ থেকে বোর্ড পরীক্ষায় এমন কতগুলো প্রশ্ন এসেছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, মানে খুব ভালো বেসিক ক্লিয়ার না থাকলে তুমি পারবা না বোর্ড পরীক্ষার প্রশ্ন, ইভেন অ্যাডমিশনেও এরকম প্রশ্ন আসে নাই এই টপিক্স থেকে। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই প্রশ্নগুলো আমরা আগামী দিন সলভ করব, কারণ ওগুলো করতে হলে আমার বেসিকটা আগে প্রাথমিক বেসিক ক্লিয়ার থাকতে হবে। সো আমরা সেই প্রাথমিক বেসিকটা আজকে ক্লিয়ার করব। সো প্রথমত আসো, আপেক্ষিক বেগ শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলতো, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ভেক্টর বিয়োগ। তাহলে আমরা আসি, সবাই একটু খাতায় লিখে ফেলি, ভেক্টর বিয়োগ। এই ভেক্টরের বিয়োগটা আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু করে বিস্তারিত আলোচনা করব। ভেক্টরের বিয়োগটা আমরা কিভাবে করব সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখো, ভেক্টরের বিয়োগ করব আমরা। এখন ভেক্টরের বিয়োগটা আমরা কিভাবে করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এর আগে বলো তো আমরা কি শিখছিলাম? ভেক্টরের যোগ করা শিখছিলাম। যোগ করি আমরা কিসের সাহায্যে বলো তো? সামান্তরিক সূত্রের সাহায্যে। এর মানে সামান্তরিক সূত্রের সাহায্যে তুমি দুইটা ভেক্টরকে যোগ করতে পারবা, কিন্তু বিয়োগ তো করতে পারবা না। আসলে সত্যিকার অর্থে আমরা বিয়োগ করতে পারবো একটু টেকনিক্যাল ওয়েতে, এবং মনে রাখবা বিয়োগের জন্য আলাদা কোনো পদ্ধতি না, আমরা এতদিন যে সামান্তরিক সূত্র পড়েছি সেই পদ্ধতি ব্যবহার করে আমরা ভেক্টরের বিয়োগ করব। সো আসো প্রথমে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমার কাছে মনে করো দুইটা ভেক্টর আছে, আমি একটা ভেক্টর থেকে আরেকটা বিয়োগ করব। যেমন সে ফর এক্সাম্পল, আমার কাছে এ নামক একটা ভেক্টর আছে, আমার কাছে বি নামক একটা ভেক্টর আছে, এই দুইটাকে আমরা যোগ করব। এই যোগ করার নিয়ম একরকম। আবার আমার কাছে এ নামক একটা ভেক্টর আছে, আমার কাছে বি নামক একটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরকে বিয়োগ করব, বিয়োগ করার নিয়মটা আরেক রকম। সো আমি দুইটা প্যারালাল একসাথে দেখাবো। যেমন মনে করো আমি বললাম যে এই দিকে আমার একটা ভেক্টর আছে তার নাম এ, এইদিকে একটা ভেক্টর আছে তার নাম বি, তাদের মধ্যবর্তী কোণ আলফা। একইভাবে আমি এখানেও সেম কথাটাই বললাম, কি বললাম? এইদিকে একটা ভেক্টর আছে এ, এইদিকে একটা ভেক্টর আছে বি, এবং তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। তাদের মধ্যবর্তী কোণটা কে ভাইয়া? আলফা। তাহলে এখন একটু মনোযোগ দিয়ে তোমাকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, তোমাকে যদি আমি বলি এই দুজনকে যোগ করো, তাহলে তুমি খুব ইজিলি যোগ করতে পারবা। কীভাবে ভাইয়া? যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে সবসময় সামান্তরিক অঙ্কন করতে হয়। ভেক্টরের ক্ষেত্রে যে দুজনকে আমরা যোগ করব তাদেরকে দিয়ে কী আঁকবো ভাইয়া? সামান্তরিক আঁকবো। তাহলে আমি কাকে কাকে দিয়ে সামান্তরিক আঁকবো? এ এবং বিকে দিয়ে। তাহলে এ এবং বিকে দিয়ে যদি আমি সামান্তরিক আঁকি, এই যে ভাইয়া এটাই আমার সামান্তরিক। এই যে সামান্তরিক, এই সামান্তরিকের যে এই কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে এই দুজনের যোগফল, মান হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে এ প্লাস বি, যাকে আমরা নর্মালি লব্ধি বলি। তো আমি এটাকে মনে করো আর দ্বারা প্রকাশ করছি। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, এই বিয়োগফলের মানটা এবং বিয়োগফলের দিকটাকে মনে করো আমি থিটা নাম দিলাম। এই বিয়োগফলের যোগফলের যে মানটা এবং দিকটা সেটা বের করো। তুমি কীভাবে বের করবা? ভেরি সিম্পল স্যার, এখানে আমি এ জানি, বি জানি, আলফা জানি। তাহলে আমি এখান থেকে আর সমান বলতে পারি √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা, 2ab কজ অফ আলফা। আর যদি আমি বলি আমি থিটার মান বের করব, তাহলে আমরা এভাবে বলতে পারি tan থিটা ইকুয়ালস টু, টেকনিক্যাল নিয়ম হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এরপর এখানে মনে রাখতে হবে আলফা মানে কিন্তু খালি আলফা না, আলফা মানে যাদেরকে আমি যোগ করছি তাদের মধ্যবর্তী কোণ। আবারও বলছি, আলফা মানে কি? যাদেরকে যোগ করছি তাদের মধ্যবর্তী কোণ। আর সামান্তরিক আঁকতে হবে কাকে দিয়ে? যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে সামান্তরিক আঁকতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, সাইন আলফা বাই কজ আলফা, এবার হচ্ছে প্লাস।
তাহলে প্লাস এবার এইদিকে যদি আমরা একটু খেয়াল করি সিঙ্গেলকে অ্যাঙ্গেল কার সাথে এ এর সাথে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, এটা হচ্ছে ভি। তাহলে আমি আশা করছি তোমাকে যদি আমি বলি ভেক্টরের যোগ করো তুমি খুব ইজিলি করতে পারবে, এবং এই যাবৎকাল আমরা প্রচুর পরিমাণ ম্যাথ এখান থেকে করে আসছি, এটা নিয়ে প্যারা নাই। এটা একবার দেখালাম হচ্ছে কম্পেয়ার করার সুবিধার্থে। এখন আমি বললাম যে এ থেকে বি বিয়োগ করো, তোমাকে যখন আমি বলবো এ থেকে বি বিয়োগ করো, তুমি আমাকে বলবো যে ভাইয়া আমি পারি না। কি পারো ঘোড়ার ডিম? নো, আমি ভেক্টরের যোগ পারি। কী লাভ? যোগের মাধ্যমে বিয়োগটা করে ফেলা যায়। মানে আমরা জাস্ট এভাবে চিন্তা করব, তোমাকে বলা হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করো, তুমি বলবে আমি বিয়োগ করতে পারি না। এবার তুমি কি করো, তুমি কি করতে পারো, তুমি 5-এর সাথে -3 যোগ করতে পারো। এর মানে তুমি বিয়োগ করবা না, তুমি যোগ করবা, কিন্তু তোমার এই যোগের মধ্যে অটোমেটিক বিয়োগ হয়ে যাচ্ছে। অতএব তুমি একটা জিনিস মাথায় রাখবা, বিয়োগ করতে পারবা না এটা নিয়ে প্যারা নাই, যোগের মাধ্যমে তুমি বিয়োগের কাজ করে ফেলবা। এখন যোগের মাধ্যমে আমরা বিয়োগের কাজ করব, তাহলে সুবিধাটা কি? বিয়োগের কোনো নিয়ম আমাকে শেখা লাগছে না, যোগের নিয়ম যা বিয়োগের নিয়মও এখন তা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি? সহজ হিসাব। এবার বলো, তাহলে আমরা এখন এ থেকে বি বিয়োগ করব। তো এ থেকে যদি বি বিয়োগ করতে চাই ভাইয়া, আমি এ থেকে বি বিয়োগ করব না, কারণ আমি তো বিয়োগ করতে পারি না। তাহলে আমি কি করব? আমি এর সাথে যোগ করব। কাকে? মাইনাস বিকে। আমি এর সাথে মাইনাস বিকে যোগ করে দিব। এখন যোগ করে দিলে কাজ শেষ। এখন তোমাকে একটা জিনিস খুব ভালো করে তুমি খাতায় লিখে রাখবা, যে দুজনকে যোগ করতে হবে তাদেরকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে। আবার বলছি, যে দুজনকে যোগ করতে হবে তাদেরকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে। যে দুজনকে যোগ করতে হবে তাদেরকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে, এবং এবং তাদের মাধ্যমে যোগফলের যে মানটা সেটা বের করতে হবে। যোগফলের মান কেন বললাম? কারণ আমি লিটারালি কিন্তু বিয়োগ করছি না, যোগ করছি। যদিও যোগ করলে যে যোগফলটা আসবে সেটা আসলে আলটিমেটলি বিয়োগফলের মান। এর মানে এটার সাথে এটা যোগ করলে এই দুইটা মিলে যা আসবে এটা হচ্ছে এটার মান, আর এটার মান হচ্ছে বিয়োগফল। এর মানে আমি যোগ করব কিন্তু বিয়োগের কাজটা হয়ে যাবে অটোমেটিক। তাহলে বলো কার সাথে কাকে যোগ করতে হবে? এ এর সাথে মাইনাস বিকে যোগ করতে হবে। মনে রাখবা, আবারও বলছি, যাদেরকে তুমি যোগ করতে চাও তাদেরকে তুমি নিয়ে একটা সামান্তরিক অঙ্কন করে যাও, সেই সামান্তরিকের ক্যালকুলেশন করে তুমি তার মানটা বের করে নাও। অনেকে দেখে বলবে এটা যোগ, কিন্তু ভাইয়া এই যোগের ভিতরে নিহিত আছে বিয়োগ। তাহলে আমাকে যে কাজটা করতে হবে ভাইয়া, এ এবং বিকে বিয়োগ করতে হবে, কিন্তু আমি বিয়োগ করব না। আমি কি করব? যোগ করব। কার সাথে কাকে যোগ করব? এর সাথে মাইনাস বিকে যোগ করব। তো ভাইয়া মাইনাস বি কোথায় পাবো? ভেরি সিম্পল। এটা যদি তোমার কোনো একটা ভেক্টর এ ভেক্টর হয়, তাহলে এটাকে জাস্ট ঘুরেই দিলে এটার নাম হয়ে যাবে মাইনাসে। এটা যদি তোমার কোনো একটা ভেক্টর বি ভেক্টর হয়, এটাকে ঘুরে দিলে হয়ে যাবে মাইনাস বি। তাহলে স্যার এবার একটু খেয়াল করেন, তাহলে তুমি আমাকে বলো তুমি কাকে কাকে যোগ করতে চাও? এ আর বিকে যোগ, মাইনাস বিকে যোগ করতে চাও। মনে রাখবা, যাদেরকে যোগ করতে চাই প্রথমে তাদেরকে চিনা লাগবে। তাহলে আমি এ কে চিনি কি চিনি না? চিনি। তাহলে এবার মাইনাস বিকে কি আমি চিনি না? আমি চিনি হচ্ছে বিকে। তাহলে আমার এখন কি লাগবে? মাইনাস বি। তাহলে কি করবা? এটা যদি বি হয় তার ঠিক উল্টা দিকে তুমি মাইনাস বি একে ফেলবা। এটা এ, এটা বি, এটার নাম হচ্ছে মাইনাস বি। এখানে সিটের মধ্যে ভেক্টর চিহ্ন দিবা, কারণ এখানে আমরা আসলে ভেক্টর চিহ্ন না দিলে কিছু জায়গায় কনফিউশন তৈরি হবে। তাহলে এটা যদি বি হয় এটা হচ্ছে মাইনাস বি। এখন স্যার আপনারা আমাকে বলেন যে আপনার কি এর সাথে বি যোগ করা লাগবে? না, এখানে আপনার এর সাথে বি যোগ করা লাগতো, ওই কারণে আপনি এ আর বিকে দিয়ে সামান্তরিক এঁকেছেন। এখানে আপনার কাকে যোগ করা লাগবে? এ এর সাথে মাইনাস বিকে। তাহলে আপনি কাকে দিয়ে সামান্তরিক আঁকবেন? এ এবং মাইনাস বিকে দিয়ে। তাহলে আমি এ এবং মাইনাস বিকে দিয়ে আমি এটা সামান্তরিক অঙ্কন করলাম। এই যে সামান্তরিকটা অঙ্কন করলাম, এই সামান্তরিকের কর্ণ নিতে হবে। কর্ণ কোনটা নিবা? তাদের ছেদবিন্দুগামী। কার ছেদবিন্দুগামী? যাদেরকে যোগ করছো। কাকে যোগ করছো? এ এবং মাইনাস বি। এ এবং মাইনাস বি এর যে ছেদবিন্দুগামী, এই যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে এটা এবং এটার যোগফল। আর আমরা জানি এটা এবং এটার যোগফল মানে আলটিমেটলি কি? বিয়োগফল। এর মানে সেটাই হচ্ছে আমাদের এ মাইনাস বি। এখন যদি আমরা বলি এ মাইনাস বিটাকে মনে করো আমি আর দ্বারাই নামকরণ করছি, এটা এক ধরনের লব্ধি, আর দ্বারাই নামকরণ করছি, মানে এ মাইনাস বি হচ্ছে আসলে আর। তাহলে আমি এই আর এর মানটা এখন বের করব। আর আরেকটা জিনিস হচ্ছে কোণের মান। তাহলে আমি এ ভেক্টরের সাথে যে কোণটা
এই কোণটাকে থিটা দ্বারা নামকরণ করলাম। যে কোনো কোণ বের করা যায়, আমি এটা বের করছি। তাহলে এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি তুমি এখান থেকে বের করতে পারবা কি না, উত্তর হচ্ছে হ্যাঁ স্যার পারবো। কীভাবে পারবো একটু খেয়াল করো। আমরা যদি বলি লব্ধির মানটা বের করো, মানে বিয়োগফলের মানটা, তাহলে আর সমান কী বলতে পারবা, রুট ওভার। বলো রুট ওভার কী হয়, যাদেরকে যোগ করছি তাদের স্কোয়ার। কাকে কাকে যোগ করছি, এ কে যোগ করছি, বি কে যোগ করছি। তাহলে আমরা এর স্কোয়ার দিব, বি এর স্কোয়ার দিব, প্লাস 2ab কজ অফ, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা এই জায়গায় বসে হচ্ছে কজ অফ আলফা, মানে মধ্যবর্তী কোণ। এখন মনে রাখবা কজের পাশে যেটা বসে সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ, নট আলফা। আলফা ঠিক আছে, কিন্তু তখন ওই আলফাটা হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যবর্তী কোণ। এখন মধ্যবর্তী কোণ মানে কার মধ্যবর্তী কোণ, যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ। তাহলে কার মধ্যবর্তী কোণ, যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ। এখন তুমি বলো কাকে কাকে যোগ করব, এ এবং মাইনাস বিকে। তাহলে আমি কার মধ্যবর্তী কোণ নিব, এ এবং মাইনাস বি এর মধ্যবর্তী কোণ। এর মানে এই যে এই কোণটা আমাকে নিতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আসল আলফা। তাহলে আমি যেহেতু অলরেডি একজনকে আলফা বলে রাখছি, তাহলে তো আমি আর নতুন করে আলফা বলতে পারবো না। তাহলে আমি এটার নাম একটু জেনে নিই। এটা যদি আলফা হয় এটা কি হবে, 180 মাইনাস আলফা, কারণ টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 180। তাহলে আমি কি এখানে আলফা বসাইতে পারবো না, এখানে আমি এই দুজনকে যোগ করছি, যাদেরকে যোগ করছি তাদের মধ্যবর্তী কোণ আলফা, ওই কারণে আলফা বসাইছি। এখানে আমি যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা, ওই কারণে আমাকে এখানে 180 মাইনাস আলফা বসাইতে হবে। সিমিলারলি আমি যখন কোণ বের করবো tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল আমরা কী বলতে পারি, সাইন ডিভাইডেড বাই কস প্লাস। এখন বলো সাইন এবং কসের পাশে কি বসবে, মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণের নাম কি ভাইয়া বলো তো, 180 মাইনাস আলফা। তাহলে এখানে আমাকে বসাইতে হবে 180 মাইনাস আলফা, এখানে বসাইতে হবে 180 মাইনাস আলফা। এবার আসো ভাইয়া, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। ভাই কে সিঙ্গেল বলো তো, এ সিঙ্গেল। তাহলে এর সাথে থিটাটা এর সাথে, ওই কারণে এ সিঙ্গেল। তাহলে মিঙ্গেলকে বি ভি। এবার অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা আমাকে করবা সেটা হচ্ছে, তোমরা অনেকে মনে মনে ভাবছো আচ্ছা ভাইয়া আমার তো এখানে এটা এ এটা মাইনাস বি, কিন্তু আপনি লেখার সময় সবগুলো বি লিখেছেন কেন, মাইনাস বি কেন লেখেন নাই? আরে বোকা, এটা যদি একটা ভেক্টর বি ভেক্টর হয়, এই বি ভেক্টরের মান মনে করো যে তুমি 4 একক, তাহলে এটাকে যখন তুমি উল্টে দিলা তাহলে তার মানটা কি 5 একক হয়ে যাবে না, তার মানও 4 একক। এর মানে এই ভেক্টরটার মান 4 একক, এখন যখন এটাকে উল্টে দিলাম এখনও তার মান 4 একক। তাহলে মাইনাসটা কি ইন্ডিকেট করছে, মাইনাসটা ইন্ডিকেট করছে তার ডিরেকশন উল্টে গেছে। তো আমি যখন ফর্মুলার মধ্যে ভেক্টরের মানটা বসাচ্ছি, তাহলে বলো বি ভেক্টরের মান যদি 4 হয়, মাইনাস বি ভেক্টরের মানে কত, 4, কারণ ওই মাইনাসটা দ্বারা কিন্তু মান বোঝায় না, এই মাইনাসটা দ্বারা দিক বোঝায়। অতএব এখানে বসানোর সময় কিন্তু কখনো এটা চিন্তা করবা না যে যেটা এখানে মাইনাস আছে সেটা এখানে মাইনাস বুঝবে, নো নেভার। কারণ মনে রাখবা বি ভেক্টরের মান যা, মাইনাস বি ভেক্টরের মানও তা, এবং সবার মানই হচ্ছে বি। তাহলে কোনো একটা ভেক্টর এবং তার ঋণাত্মক ভেক্টরের মান কেমন, সমান, ওই কারণে এখানে আমাদের মাইনাস আসে না। আবার ভুলে তোমরা এখানে বি এর জায়গায় মাইনাস, বি এর জায়গায় মাইনাস এরকম বলবা না। ক্লিয়ার? আচ্ছা, এবার অনেকে একটা কাজ করে, সেটা আমিও করি, একটু বলে দিই, নিয়মকানুনগুলো জেনে রাখা ভালো। আর সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখানে একটু খেয়াল করে দেখো, এই জায়গায় আমরা যদি একটু করে দেখি কজ অফ 180 মাইনাস আলফা, নিশ্চয়ই ক্লাস 9-10-এ উচ্চতর গণিতে তোমরা এই যে কোয়াড্রেন্ট চেঞ্জ করেছো, সেই কোয়াড্রেন্ট চেঞ্জ অনুসারে 180 থাকলে কস কসই থাকে, কস কসই থাকে, আলফা আলফাই থাকলো। 180 মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, দ্যাটস ওয়াই এই জায়গায় আমাদের মাইনাস আসবে। তো আমরা এখানে মাইনাসটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, কেউ যদি চিন্তা করে যে আমরা এটা ইউজ করবো, এটাও ইউজ করতে পারবে। আমি একটু পরে সামারি করে দিচ্ছি। এবার আসা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, এখানেও সেম। এখানে যদি তুমি একটা কাজ করো, বি লিখলা, সাইন 180 মাইনাস আলফা মান হচ্ছে সাইন আলফা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। আর কস 180 মাইনাস আলফা মান হচ্ছে মাইনাস কজ আলফা, এর মানে এখানে এ মাইনাস ভি কজ আলফা আসবে। তাহলে আমরা এটাও বলতে পারি। তাহলে অতএব আমরা যেটা বলতে পারছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এটা আমাদের একটা সূত্র, এটা একটা আমাদের সূত্র। এখন এতগুলো নিয়ে গ্যাঞ্জাম হয়ে যাবে। প্রথমত তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই, সবাই ভাইয়ের কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। যদি তুমি সিম্পল ম্যাথ করার জন্য লজিক মনে রাখতে চাও, তার জন্য ভাইয়া একটা কথা বলি, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, ভেক্টরের মধ্যবর্তী কোণ, যাদেরকে যোগ করবো তারা না, যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাদেরকে যোগ করলে যেখানে আলফা বসে
বিয়োগ করলে সেখানে 180 মাইনাস আলফা বসে। এই লজিক যদি মাথায় তুমি সেভ করে রাখো তাহলে তোমার হয়তো কিছু ক্ষেত্রে কাজে আসবে। তাহলে নর্মালি যোগের ক্ষেত্রে যেখানে আলফা হয় বিয়োগের ক্ষেত্রে সেখানে কি হয় 180 মাইনাস আলফা হয়। তাহলে এবার তুমি চিত্র না এঁকে ডাইরেক্ট মুখস্থ মেদ করে ফেলতে পারবা। তাহলে একটা লজিক কি বললাম, যোগের ক্ষেত্রে যেখানে আলফা হয় বিয়োগের ক্ষেত্রে সেখানে 180 মাইনাস আলফা হয়। বাকি সব সেম, দেখো সূত্র হুবহু সেম, সূত্র হুবহু সেম, খালি আলফার জায়গায় 180 মাইনাস আলফা। আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা। 2 নাম্বার হচ্ছে অনেকে এটা মুখস্থ রাখে। কি মুখস্থ রাখে? তারা বলে যে যোগের ক্ষেত্রে আর বিয়োগের ক্ষেত্রে আমরা এত 180 মাইনাস আলফা মুখস্থ রাখবো না। আমি মনে রাখবো কি, যোগের ক্ষেত্রে এখানে প্লাস বসে, ঠিক বিয়োগের ক্ষেত্রে সেখানে মাইনাস বসে। যোগের ক্ষেত্রে নিচে প্লাস বসে, বিয়োগের ক্ষেত্রে নিচে মাইনাস বসে। অনেকে এটা মনে রাখে। সো হোয়াট এভার, আমরা কেন বলতেছি, আমাকে যদি তুমি প্রশ্ন করো আপনি স্যার কোনটা সাপোর্ট করেন, আমি একটাও সাপোর্ট করি না। কারণ আমি ভেক্টর যোগের নিয়মেই তোমাকে সবগুলো করাবো। কেন করাবো সেটা সামনে টের পাবা। সো আপাতত এগুলো মাথায় রাখো, কারণ এমসিকিউ আসতে পারে, ছোটোখাটো কোয়েশ্চেন আসতে পারে, ওগুলোর জন্য এটা লাগবে। এখন ছোট্ট একটা জিনিস তোমাকে দেখায়। তাহলে মোটামুটি কি বললাম, যোগের ক্ষেত্রে যেখানে আলফা বিয়োগের ক্ষেত্রে সেখানে 180 মাইনাস আলফা। অথবা আমরা যোগের ক্ষেত্রে 2ab cos আলফা এর আগে যে প্লাস দিই সেটা মাইনাস হয়ে যাবে, tan থিটার ক্ষেত্রে নিচে যে প্লাস দিই সেটা মাইনাস হয়ে যাবে, তাও কিন্তু ভেক্টর বিয়োগের মানটা বের হয়ে যাবে। এখন ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে আমরা এখান থেকে তোমাকে দারুণ একটা জিনিস শিখাবো, একটু মনোযোগ দিয়ে আগে খেয়াল করো। সেটা হচ্ছে ভাইয়া ভেক্টর যোগ এবং বিয়োগ বলতে আসলে কাদের মান বোঝায়, একটু খেয়াল করো। তুমি একটু এই দিকে ভালো করে তাকাইলেই দেখবা, আমি যদি তোমাকে একটা প্রশ্নের আনসার দিই আর একটা প্রশ্ন করি, এটা হচ্ছে একটা সামান্তরিক। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা হচ্ছে একটা সামান্তরিক। এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে সি। এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, মনে করো ও এ, ও এটা আমি জানি, ও সিটা আমি জানি। এখন একটা জিনিস খেয়াল করো তো, ও এ এবং এ সি এর যোগফল কোনটা বলো তো? অবশ্যই তুমি বলতে পারো ভাইয়া এদিকে একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর থাকলে এটাই হচ্ছে তাদের লব্ধি, এটাই হচ্ছে তাদের লব্ধি, এটাই হচ্ছে তাদের লব্ধি। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে তোমাদের প্রথম দিকে অনেকের একটা প্রশ্ন মনে মনে থাকতে পারে, সেটা হচ্ছে ভাইয়া সামান্তরিকের মধ্যে যে দুইটা ভেক্টর আছে ওই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী কর্ণটা যদি আমার যোগফল হয় বা লব্ধি হয়, মানে এটা হচ্ছে এ প্লাস বি, তাহলে অনেকের মনে প্রশ্ন আসবে আরেকটা যে কর্ণ আছে সেটা আসলে কি? এই কর্ণটা তো আমি বুঝলাম, এই কর্ণটা হচ্ছে যোগ, তাহলে আরেকটা যে কর্ণ আছে সেটা কি? সত্যিকার অর্থে আরেকটা যে কর্ণ আছে এটা হচ্ছে আসলে বিয়োগ। এই কর্ণটা হচ্ছে আসলে বিয়োগ, এ মাইনাস বি। তুমি একটু খেয়াল করলে দেখবা খুব ভালো করে, দেখো এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর, এই কর্ণটা তাদের যোগফল মিন করে। আর এখানে একটু খেয়াল করো, এটা বিয়োগফল না? তুমি যদি এটাকে এখানে এনে বসাইতে পারতা তখন দেখতে যে এটা বরাবর মিলে গেছে। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, এই কর্ণটা হচ্ছে আমাদের বিয়োগ। তাহলে অনেক সময় টিচাররা পরীক্ষায় কোয়েশ্চেন করার সময় এমনভাবে তোমার প্রশ্ন করবে তো কনফিউজড হয়ে যাবা। তোমাকে পরীক্ষা বলবে যে এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর, তাহলে ওবি ভেক্টর নির্ণয় করো, বা ওবি এর মানটা কত। তাহলে এটা যদি একটা ভেক্টর এটা যদি একটা ভেক্টর হয়, এই কর্ণটা হচ্ছে যোগফলের মান। তাহলে কোন কর্ণ যোগফল? ছেদবিন্দুগামী কর্ণটা যোগফল মানে লব্ধি। আর অন্য কর্ণ যেটা সেটা হচ্ছে আসলে কি? বিয়োগফল। তাহলে এটা জানলে কি লাভ? দেখো পরীক্ষা আমি তোমাকে এরকম প্রশ্ন করতে পারি, মানে প্রশ্নটা দেখে মনে হবে না যে এই যে আমাদের আমাদের এই যে করানো একটা প্রশ্ন। আমি তোমাকে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন করলাম, এটা ম্যাথ হিসেবে তুমি লিখে রাখতে পারো, ম্যাথ ও এ ভি সি। তো আমি তোমার কোয়েশ্চেন করলাম ও এ সমান 10, মানে ও এর যে দৈর্ঘ্য সেটা 10। এরপর ওসি সমান হচ্ছে আমি বললাম যে 7। এবার আমি বললাম ওবি সমান হোয়াট, আমি বললাম হচ্ছে সি এ সমান বা এসি সমান হোয়াট, এবং এই মাঝখানের যে কোণটা এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি একটু খেয়াল করো, তুমি কি জানো? ও এ জানো, এই যে ও এ এটা তুমি জানো, আর ও সি এটা তুমি জানো, এটাকে তুমি নাম দাও ফি, আর এটাকে তুমি নাম দাও কিউ। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি ভাইয়া তাহলে তুমি একটা কাজ করো তো, এই দুজন থেকে এই মাঝখানে কর্ণটা বের করো। সবাই পারবে। কিভাবে ভাইয়া? এই কোণটাকে যদি আমি আলফা বলি তাহলে ফি এবং কিউ এর যেটা লব্ধি সেটাই। তাহলে আমরা এখান থেকে ও বি সমান কি বলতে পারি? রুট ওভার ফি স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু কজ অফ মধ্যবর্তী কোণ 60। ক্যালকুলেশন করলে আমরা যে কর্ণটা পাবো এটা হচ্ছে এই কর্ণ। যদি আমি ক্যালকুলেশন করে মানটা তোমাকে বলি, রুট ওভার 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু কজ অফ মধ্যবর্তী কোণ 60, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 14.8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে
14.8, 14.8 এটা হচ্ছে আমাদের মান, 14.8 হচ্ছে এটা এই কর্ণের মান। এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি হচ্ছে ভাইয়া অপর যে কর্ণটা সেটা বের করো, তাহলে অপর কর্ণটা যদি বের করতে চাই, এই অপর কর্ণ মানে সিএ, এই সিএটা কি ভেক্টরের যোগফল নাকি বিয়োগফল? অবশ্যই ভাইয়া বিয়োগফল। তাহলে তুমি এবার আমাকে বলো তো এটা যদি বিয়োগফল হয় বিয়োগফলের নিয়মে করতে হবে। সো আমি তো অলরেডি এই কোণটাকে আলফা ধরে ফেলছি, তাহলে বিয়োগফলের ক্ষেত্রে আমরা কী করতে পারি? দুই নিয়মে করতে পারি। দুই নিয়মটা আমি দুইটাই দেখা দিচ্ছি। একটা হচ্ছে সিএ সমান, তুমি কি চিন্তা করবা, যোগের ক্ষেত্রে যেখানে তুমি আলফা ইউজ করেছ, বিয়োগের ক্ষেত্রে সেখানে 180 মাইনাস আলফা, আর কিচ্ছু না। তাহলে 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু কজ অফ, আগে যেখানে তুমি 60 ইউজ করছো এখন এখানে কি ইউজ করবা? 180 মাইনাস 60, 180 মাইনাস 60 মানে হচ্ছে 120। তাহলে এবার যদি ভাইয়া আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার আনসারটা আসবে হচ্ছে 8.89। এবার আসলো হচ্ছে 8.89, এটা হচ্ছে এই কর্ণের মান। অনেকে বলতে পারে স্যার আপনি তো আরও একটা নিয়ম শিখেছেন। কী নিয়ম? যে আপনি এখানে আলফার জায়গায় থাকবে, সব ঠিক থাকবে, খালি প্লাসের জায়গায় মাইনাস। ওকে ফাইন, সেই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি, √10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 7 কজ অফ আলফা মানে 60। এবার যদি তুমি ক্যালকুলেশন করো, আমি ড্যাম শিওর তুমি 8.89 পাবা, ক্যালকুলেশন করে দেখতে পারো। তাহলে মূল ব্যাপারটা আমরা বুঝলাম। যদি যোগ করতে চাই, যেখানে আমি আলফা ইউজ করব, বিয়োগের ক্ষেত্রে সেখানে 180 মাইনাস আলফা, যোগের ক্ষেত্রে আমি প্লাস ইউজ করলে, বিয়োগের ক্ষেত্রে মাইনাস, যে কোনো একটা ফলো করব। তাহলে এতটুকু যদি আমরা করতে পারি, তাহলে আমরা আশা করি বুঝতে পারবো যে আমরা এই কর্ণটাকে আমরা বলি হচ্ছে যোগফল, আর এই কর্ণটা হচ্ছে আমাদের কি? বিয়োগফল। আবারও বলছি, এই কর্ণটা হচ্ছে আমাদের যোগফল আর এই কর্ণটা হচ্ছে আমাদের বিয়োগফল। তাহলে সবসময় মনে রাখবা, যেই কর্ণ হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করে, তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি? অবশ্যই বিয়োগফল নির্দেশ করে, মানে বিয়োগফল। যেমন আরেকটু তোমাকে কি ক্লিয়ার করে দিই, যেমন যদি আমরা এরকম বলতাম, আমি যদি তোমাকে এরকম বলতাম, মনে করো ও এই যে সামান্তরিকের, আমি তোমাকে বললাম যে এই বাহুটা 10 একক, এই বাহুটা 12 একক, এবং এই বাহুটা হচ্ছে তোমার 6 একক, এবং এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এবার যদি আমি তোমাকে বলি এই যে এই কর্ণটা নির্ণয় করো, তাহলে কি যোগ দিয়ে করবা নাকি বিয়োগ দিয়ে করবা? অবশ্যই যোগ দিয়ে করবা। কেন করবা? কারণ এটাকে আমি একটা ভেক্টর চিন্তা করলে, যাদেরকে জানি হচ্ছে এটা, যাদেরকে ভেক্টর চিন্তা করব, তাদের যে মধ্যবর্তী কোণ, সেই কোণটা হচ্ছে 120, তাদের মধ্যবর্তী কোণটা 120, ওই কোণটা হচ্ছে আমাদের আলফা। তাহলে তাদের যে ছেদবিন্দুগামী কর্ণ, এটাই হচ্ছে আমাদের যোগফল। তাহলে এটা বাদে বাকি যেটা, সেটা হচ্ছে বিয়োগফল। অতএব মনে রাখবা, একবারে এভাবে অনেকে মুখস্থ রাখে যোগ যোগ যোগ, বিয়োগ বিয়োগ বিয়োগ, হবে না। মনে রাখবা, যে দুইটা ভেক্টর তুমি নিচ্ছ, ওই দুইটা ভেক্টরের ছেদবিন্দুগামী যে কর্ণ, সেটা হচ্ছে যোগফল, আর অপর যে কর্ণ সেটা হচ্ছে বিয়োগফল। এটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখি এবার আমরা একটা কাজ করব। আমরা এবার আরেকটা ম্যাথ করব, ওই ম্যাথটা একটু তোমরা আমাকে ম্যাথের এটা প্রশ্ন করব, ওই ম্যাথটা একটু তোমরা আমাকে এখন করে দিবা। আগে আমি প্রশ্ন লিখব, তোমরা আগে করার ট্রাই করবা, এরপর আমি করে দিব। তাহলে সবাই একটু খেয়াল করি কোন ম্যাথটা আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি বা কীভাবে করতেছি, একটু খেয়াল করে দেখো ভালোভাবে। তাহলে আমরা শুরু করি। আমরা যেই ম্যাথটা করার ট্রাই করতেছি সেটা হচ্ছে, আমরা প্রশ্নটা লিখি। আমাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর মান ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মান। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এ এবং বি এর যোগফলের মান এবং এ এবং বি এর বিয়োগফলের মান, এই দুইটা সমান। প্রশ্ন হচ্ছে এত হলে আলফা ইকুয়ালস টু হোয়াট, এর মানে এই দুজনের মধ্যবর্তী কোণের মানটা কত, সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমি কি জানতে চাচ্ছি ভাইয়া বলো তো? এই যদি এদের যোগফল আর বিয়োগফল যদি সেম হয়, যোগফল আর বিয়োগফলের মান যদি সমান হয়, তাহলে তাদের যে মধ্যবর্তী কোণ, সেই মধ্যবর্তী কোণের মানটা কত, সেটা আমি জানতে চাচ্ছি। সো আসো আমরা এদের মধ্যবর্তী কোণের মানটা বের করি। এটা খুবই সিম্পল, তোমরা আগে একবার ট্রাই করো প্যারালাল, আমি একটু পরে তোমাকে করে দিচ্ছি। তোমরা ট্রাই করার পর এবার আমার সাথে মিলে নিবা। তাহলে আসো আমরা শুরু করি। ধরে নিচ্ছি তোমরা ভিডিও থামায়া করে নিচ্ছ অলরেডি, তো আমি এবার তোমাদেরকে সলভ করানো শুরু করি। তাহলে আমাদের দুইটা ভেক্টর আছে এ এবং বি। এখন তারা বলতে চাচ্ছে এ এবং বি ভেক্টরের যোগফলের যে মান আর এ এবং বি ভেক্টরের বিয়োগফলের যে মান, এই দুইটা সমান। তাহলে তোমরা আমাকে একটা প্রশ্ন আনসার দাও তো, যোগফলের মান মানে কি? লব্ধির মান। কীভাবে বের করে? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা। আমি ধরে নিচ্ছি এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা, এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এবার বিয়োগ করার ক্ষেত্রে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফার জায়গা হবে 180 মাইনাস আলফা। আবার অনেকে যে কাজটা করতে পারে, এখানে
আলফা দিয়ে এখানে মাইনাস দিয়ে করতে পারে। তো মাইনাস দিয়ে করলে ম্যাথটা অনেকের কাছে একটু কঠিন লাগে, কোনো অসুবিধা নেই, তুমি ট্রাই করতে পারো, পারবা। এবার উভয় পাশে হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার করলে কী পাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা ইকলস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 180 মাইনাস আলফা। এটাকে বাঙ্গাবা না, বাঙ্গালে তো ওইটার মতো হয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি একটু খেয়াল করো, ডান এবং বাম থেকে এটা চলে গেল, এটা যদি চলে যায় আমাদের কি থাকে, আমাদের রিমেইনিং থাকবে হচ্ছে 2ab কজ অফ আলফা ইকলস টু 2ab সরি কজটা উঠে না এখানে, সরি 2ab কজ অফ 180 মাইনাস আলফা, 2ab কজ অফ 180 মাইনাস আলফা। এবার খেয়াল করো উভয় দিক থেকে 2ab চলে যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কজ আলফা ইকলস টু 180 কজ অফ 180 মাইনাস আলফা। এবার উভয় পাশ থেকে আমাদের কস চলে যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি আলফা ইকলস টু 180 মাইনাস আলফা। এই আলফাটা বামে আসলে 2 আলফা ইকলস টু 180 ডিগ্রি, তাহলে বলো আলফা সমান কত, 90 ডিগ্রি। তাহলে আমার আনসার হচ্ছে 90 ডিগ্রি। এই ম্যাথটা আসতে পারে হচ্ছে তোমার সর্বোচ্চ অনুধাবনমূলক প্রশ্ন, ক্ষয়ের মধ্যে আসতে পারে, সৃজনশীলের 3-4 আসার মতো এত দামি এটা কোনো ম্যাথ না, এবং এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। অতএব তুমি একটা শর্টকাট লিখে রাখবা, কি শর্টকাট, দুইটি ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের মান যদি সমান হয় ইকলস টু a মাইনাস বি হলে আলফা সমান 90। এটা মুখস্থ রেখে দিবা, যে এটা হচ্ছে শর্টকাট, a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান যদি সমান হয় তাহলে আলফার মান কত হবে ভাইয়া, 90 ডিগ্রি হবে। এই শর্টকাটটা তোমাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তাহলে আসো আমরা চলে যাই আমাদের পরবর্তী কনসেপ্টের মধ্যে। অলরেডি তোমাদেরকে আমরা ভাইয়া যে কাজটা করিয়েছি, ইন জেনারেলি নর্মাল নিয়মে আমি তোমাদেরকে ভেক্টরের যোগ এবং বিয়োগটা শিখিয়ে ফেলছি, কিন্তু এবার আসো অ্যাবনর্মাল নিয়ম। অ্যাবনর্মাল মানে হচ্ছে আমাদের জন্য যেটা নর্মাল, যে আসলে এভাবে তুমি পায়ের জায়গায় এই যে আলফায়ের জায়গায় 180 মাইনাস আলফা এভাবে করে আসলে ম্যাথ করে তুমি সামনে কুলাইতে পারবা না। সো তোমার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে তুমি সামান্তরিক সূত্র থেকে এক চুলো নড়বা না। তাহলে এক চুলো যদি তুমি না নড়ো তাহলে তুমি কিভাবে ম্যাথ করতে পারবা সেটা আমরা দেখাই। একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি একবারে ভেঙে বলি, সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা একটা ম্যাথ করাচ্ছি, হ্যাঁ। ম্যাথের যে প্রশ্নটা, মনে করো এইদিকে একটা ভেক্টর আছে, ভেক্টরটার নাম হচ্ছে মনে করো হচ্ছে ফি ভেক্টর, আর এইদিকে একটা ভেক্টর আছে, ভেক্টরটার নাম হচ্ছে কিউ ভেক্টর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, হ্যাঁ। এই অ্যাঙ্গেলের মানটা লাইক 60 ডিগ্রি। আর এই ফি ভেক্টর যেটা আছে, ফি ভেক্টরের যে মানটা, এই মানটা হচ্ছে 10 একক, আর কিউ ভেক্টরের মানটা হচ্ছে 6 একক, হ্যাঁ। তোমাকে আমরা পরীক্ষায় প্রশ্ন করলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এবং বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এর মান ও দিক নির্ণয় করো, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করব, বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করব, এদের মান এবং দিক নির্ণয় করব। সো আমি এখানে তোমাকে করাই দিব হচ্ছে প্রথমটা, সেকেন্ডটা তোমার হোমওয়ার্ক থাকবে, তোমরা করে নেবে, হ্যাঁ। আমাকে একটু জানাবা আনসারটা কত আসছে। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা আমি আগে একটু করি, তাহলে সবাই একটু খেয়াল করো আমাদের সলিউশন। তাহলে সলিউশন প্রথমটা আমরা করব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে মনে রাখবা ভেক্টর বিয়োগ আমাদের নিয়মে করতে হলে তোমাকে সবসময় চিত্র আঁকতে হবে, চিত্র থেকে তুমি খুব ইজিলি করতে পারবা। সো আমরা আগে তোমাকে একটু বলি, আমি তোমাকে অলরেডি বলেই দিয়েছি তুমি বিয়োগের কাজ বিয়োগের মাধ্যমে করবা না, তুমি বিয়োগকে বিয়োগ মনে করবা না, তুমি বিয়োগকে যোগ মনে করবা। আচ্ছা বলো তো, বিয়োগকে যদি তুমি যোগ মনে করো সূত্র কোনটা ইউজ করবা? ভেরি সিম্পল, আর সমান √φ² + q² + 2pq cos of alpha, হ্যাঁ এটা ইউজ করবো। যদি আমি বিয়োগকে বিয়োগ মনে না করি তাহলে আমি থিটার জন্য ফর্মুলা ইউজ কোনটা করবো? tan θ = q sin alpha / v + q cos alpha, যার সাথে অ্যাঙ্গেল সেটাকে সিঙ্গেল, ওকে। এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আবারও বলছি এটাই ব্যবহার করব। তাহলে এটা ব্যবহার করার আগে দুইটা কথা মাথায় খুব গেঁথে রাখতে হবে। প্রথম কথা, বিয়োগ আমি করতে পারি না, তাহলে বিয়োগ যেহেতু আমি করতে পারি না, কী করব? যোগ করব। এবং মনে রাখবা যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে সামান্তরিক আঁকতে হবে, নাম্বার 1। কী বললাম? যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে কী আঁকতে হবে? সামান্তরিক আঁকতে হবে। নাম্বার টু, আলফার মান আমি বের করব, তারা দিয়ে দিবে না। তারা যেটা দিবে সেটা আলফা না, আমি যেটা ধরবো সেটাই আলফা। কীরকম? তুমি যাদেরকে দিয়ে সামান্তরিক আঁকলা
যাদেরকে তুমি যোগ করতে চাও তাদের মধ্যবর্তী কোণটাকেই তুমি আলফা ধরে নিবা। আমার কথাটা তোমার কাছে এলোমেলো লাগলে কোনো অসুবিধা নেই, কিছুক্ষণ পর ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আবারও বলছি, আগে মুখস্থ করে ফেলো যে দুইটি ভেক্টর, ওই দুটি ভেক্টরকে আমি বিয়োগ করতে চাইলে বিয়োগের মাধ্যমে করব না, যোগের মাধ্যমে করব। যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করব। ওই যে সামান্তরিকটা আমি অঙ্কন করব, সেই সামান্তরিক অঙ্কনের ক্ষেত্রে আমরা খুব ভালো করে মাথায় রাখবো যে আমরা সেখানে ওই সামান্তরিকের মধ্যবর্তী কোণ বলতে যাদেরকে যোগ করছি তাদের মধ্যবর্তী কোণটাকে ধরবো, ওই কোণের নাম আমি আলফা দিব। এতে করে আমি সামান্তরিক যে সূত্রটা শিখেছি ওই সূত্রের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন করা লাগবে না। আর যখনই পরিবর্তন করা লাগবে না তখন তোমার কাছে জিনিসটা আরও ইজি মনে হবে। আসো আমি দেখাচ্ছি। তাহলে আমি প্রথমে চিত্র আঁকে ফেলে, তুমি আমার নিয়ম করার জন্য চিত্র আঁকতে হবে। তাহলে আসো, প্রথমে দেওয়া আছে কি, সরি এখানে তো ফি দিলাম, কিউ দিলাম, এখানে এই বি দিয়ে দিছি, এটা কোনো কথা? এটা ফি হবে, এটা কিউ হবে, হ্যাঁ, আর এটা হচ্ছে কিউ হবে, এটা হবে ফি হবে, হ্যাঁ। ব্রেন মাঝে মাঝে একটু করে বেইমানি করে। এখন আসো একটু করে খেয়াল করি। সরি, আবার একটু কাশি, ওই কারণে তোমাদের একটু মনে হয় হুট করে লাফাই উঠিয়ে না কাশির সাথে সাথে, একটু খেয়াল করো। এখন তাহলে আমি প্রথমে চিত্র আঁকবো। তো প্রথমে ভাইয়া আমি যে কাজটা করব যেভাবে আসবে বাবা আঁকে বলবো, আমাদের এদিকে আসে হচ্ছে ফি, এদিকে আসে হচ্ছে কিউ, আর এই কোণের নাম হচ্ছে 60। ভুলেও আবার এটাকে আলফা নাম দিয়ে দিও না, ধাপে ধাপে করবা। হোয়াটস মাই টার্গেট? আমার টার্গেট হচ্ছে ফি থেকে কিউকে বিয়োগ করা, কিন্তু আমি বিয়োগ করতে পারি না। আমি কি করব? যোগ করব। কার সাথে কাকে? ফি এর সাথে মাইনাস কিউকে যোগ করব। তাই রে ভাইয়া, তুমি কাকে কাকে যোগ করবা? ফি এবং মাইনাস কিউকে যোগ করবা। তাহলে ফি এবং কিউকে দিয়ে কি আঁকতে হবে? সামান্তরিক আঁকতে হবে। ফি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণের নামটা কি হবে? আলফা হবে। যেহেতু এই দুজনকে যোগ করব, এদেরকে দিয়ে সামান্তরিক, এদের মধ্যবর্তী কোণের নাম আলফা। আবারও বলছি, এই দুজনকে যোগ করব, এদের মধ্যবর্তী, এদেরকে দিয়ে সামান্তরিক আঁকবো, এদের মধ্যবর্তী কোণের নামটা হচ্ছে আলফা। তাহলে বলো, প্রথমে আমাকে ফি এবং মাইনাস কিউকে খুঁজে বের করতে হবে। আমি অলরেডি ফি জানি কিন্তু মাইনাস কিউ জানি না। তাহলে এটা যদি কিউ হয়, কিউ এর ঠিক বিপরীত যেটা, এটার নাম হচ্ছে ভাইয়া মাইনাস কিউ। কিউ এর ঠিক বিপরীত যেটা তার নাম কি? মাইনাস কিউ। ওকে ফাইন, তাহলে কিউ এর বিপরীতটা হচ্ছে মাইনাস কিউ। এখন একটু ভালো করে খেয়াল করো, তোমাকে কি করতে হবে? ফি এবং মাইনাস কিউকে দিয়ে একটা কি অঙ্কন করতে হবে? সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে তুমি, এটা হচ্ছে ফি, এটা মাইনাস কিউ, এই দুজনকে দিয়ে তুমি এটা সামান্তরিক অঙ্কন করো, অঙ্কন করলা। তো এটা মনে রাখিও, আমরা এই জায়গায় যে বারবার সামান্তরিক বলছি, এই সামান্তরিক বলতে কিন্তু সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, এই চারজনকেই মিন করে। অতএব কখনো এরকম চিন্তা করিও না ভাই আমার বর্গ চলে আসছে, আসতেই পারে, আমার আয়তক্ষেত্র আসবে, আসতেই পারে, সবার এক কথায় নাম হচ্ছে সামান্তরিক। তাহলে আমরা আসি ভাইয়া, এটা যদি ফি ভেক্টর হয়, এটা যদি মাইনাস কিউ ভেক্টর হয়, এটা ফি ভেক্টর, এটা মাইনাস কিউ ভেক্টর, এই যে এই দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে দিয়ে আমি, এই দুজনকে দিয়ে আমি সামান্তরিক এঁকেছি, কারণ এদেরকে আমি যোগ করতে চাই। এবং এই দুজনের মধ্যবর্তী যে কোণ, এটার নাম হবে ভাইয়া আলফা। তাহলে আলফা কার নাম ভাইয়া বলো তো? যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ। তাহলে ভাইয়া বলো না, আলফা এর মানটা কত? আলফা এর মানটা হচ্ছে, এটা যদি 60 হয়, এটা হবে 180 থেকে 60 গেলে 180 মাইনাস 60 মান হচ্ছে 120 ডিগ্রি। এর মানে আলফা এর মানটা পেয়ে গেছি। যেহেতু তুমি যাদেরকে যোগ করবা তাদেরকে তুমি আলফা ধরেছ, অতএব তোমার কোনো টেনশনই করা দরকার নেই, তুমি ডাইরেক্ট সামান্তরিক ইউজ করবা আর মান বের করবা। তাহলে আসো ভাইয়া, প্রথমে আমরা যে কাজটা করব, এই দুজনের ছেদবিন্দু হচ্ছে এটা, এই ছেদবিন্দুকে আমি কর্ণটা হচ্ছে তাদের যোগফল। কার যোগফল? ফি এবং মাইনাস কিউ এর। আর ফি এবং মাইনাস কিউ এর যোগফলটাই হচ্ছে আলটিমেটলি বিয়োগফল, যাকে আমরা বলতে পারি ফি মাইনাস কিউ। তাহলে এই ফি মাইনাস কিউ এর যে মানটা, এটাকে মনে করো ভাইয়া আর দ্বারা নামকরণ করছি। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, আর এর মানটা কত? ভেরি সিম্পল, রুট ওভার কাকে কাকে যোগ করছি? ফি আর কিউ। দেখো ফি এর মানও ফি, মাইনাস কিউ এর মানও কিন্তু কিউ, নট মাইনাস কিউ, মাইনাস কিউ এর মান হচ্ছে কিউ। তাহলে এই দুজনের জন্য কি লিখবো? ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। বিন্দু মাত্র টেনশন তোমার করতে হবে না। আলফাকে অলরেডি আমি আগে বের করে রাখছি, এখানে কোনো আর 180 মাইনাস আলফা মাইনাস কিচ্ছু আসবে না, তুমি জাস্ট সামান্তরিক সূত্র ব্যবহার করবা, হয়ে যাবে।
অটোমেটিক বিয়োগ বের হয়ে যাবে, কারণ আমি যা কাজ করার চিত্রের মধ্যে করে ফেলছি। এবার তাহলে ভাইয়া এখান থেকে মান বসাও, রুট ওভার ফি এর মানটা কত ভাইয়া? ফি এর মানটা হচ্ছে 10, 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু কজ অফ 60। ক্যালকুলেশন করলে আমরা একটা আনসার পেয়ে যাব। এটা হচ্ছে তাদের যে যোগফল, সেই যোগফলের মানটা হচ্ছে এটা। এবার যদি কোণের মান, কোণ কার সাথে নিবা ভাই? আমরা ফি এর সাথে কোণটা নিব। তাহলে ফি এর সাথে কোণটাকে ভাইয়া নাম দিচ্ছে হচ্ছে থিটা। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি টেন থিটা ইকস টু হচ্ছে সাইন, এবার তো আলফা ডাইরেক্ট মুখস্থ, সাইন আলফা ডিভাইডেড কজ আলফা। এবার আর প্যারা নাই, বিন্দাস, যে আমি আলফা মন মতো ধরেছি, অতএব ইচ্ছা মতো নাচানাচি করতে পারবো। তাহলে আলফা মন মতো ধরেছি। এবার অ্যাঙ্গেলটা কার সাথে আছে? ফি এর সাথে। তাহলে ফি থাকবে সিঙ্গেল আর কিউ হচ্ছে মিঙ্গেল, নট মাইনাস কিউ, অলওয়েজ কিউ হবে, কারণ মাইনাস কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। তাহলে এখান থেকে তুমি থিটার মান বের করতে পারবা, ট্যান ইনভার্স মান যদি বসাও, কিউ এর মানটা কত? 6 সাইন 60, 10 প্লাস 6 কস 60। ক্যালকুলেশন করলে তুমি থিটার একটা মান পেয়ে যাবে। আশা করি এতটুকু নিয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমি যেহেতু বিয়োগফলের মানটা পাইলাম, বিয়োগফলের দিকটা পাইলাম, সিমিলার ওয়েতে তুমি কিউ মাইনাস পি এর বিয়োগফলের মানটা বের করবা, বিয়োগফলের দিকটা বের করবা। আশা করি এতটুকু নিয়ে আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাহলে এটা আমাদের শেষ। এটা হচ্ছে ভেক্টর বিয়োগের একেবারে জেনারেল কনসেপ্ট। তাহলে আমি জেনারেল কনসেপ্টে তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই। মনে রাখবা, বিয়োগ করার সময় তুমি এখন আর বিয়োগের চিন্তা করবা না, তুমি জাস্ট এটা চিন্তা করবা আমি বিয়োগ করতে পারি না। বিয়োগ করতে পারি না মানে হচ্ছে মানসিক প্রশান্তি, কারণ বিয়োগ করতে পারি না মানে যোগের মাধ্যমে করবো, আর যোগটা আমি খুব মজা করে করতে পারি। তাহলে সেক্ষেত্রে তোমার করণীয় কী ভেবে বলো তো? প্রথমে যাদেরকে বিয়োগ করতে বলবে তাদেরকে যোগ আকারে বানানো, যোগ আকারে বানানোর পর তোমার কাজ কি? চিত্র আঁকা। কিসে চিত্র আঁকবা? যে দুজনকে তুমি যোগ করতে চাও ওই দুজনকে যোগ আকারে লিখবা। ওই যোগ আকারে লিখে যাদেরকে যোগ করব তাদেরকে আগে সিটের মধ্যে খুঁজে বের করব, না থাকলে বানিয়ে নিব। এবং এই কাজটা করার পর আমরা যে কাজটা করব, ওই দুজনের যে মধ্যবর্তী কোণ, ওই কোণটা হচ্ছে মানে যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণটাকে আমি আলফা ধরে নিব। তাহলে এবার যদি আমি সামান্তরিক সূত্র দিয়ে ম্যাথ করি তাহলে খেলা শেষ। তাহলে এই জিনিসটা তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে তোমাদের ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আসলে আরেকটা টপিকস পড়বো, আমাদের আসল টপিকস, তার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। এবারের টপিক্সের নাম হচ্ছে আপেক্ষিক বেগ। আমি আগে তোমাকে সতর্ক করে দিই, আপেক্ষিক বেগটা এক একজনে এক একভাবে পড়ায়, কেউ ভুল পড়ায় না, সবাই সঠিক পড়ায়। তবে তুমি আমার ক্লাস যদি তুমি করো তাহলে আর জীবনে কখনো আপেক্ষিক বেগ নিয়ে অন্য কারো ক্লাস করবে না, কারণ আমি আমার স্টাইলে পড়াবো। তুমি যদি কয়েকজনের কাছে কয়েক স্টাইলে করতে যাও তখন দেখবে যে কোনোটাই মাথায় ভালো করে ঢুকছে না, কারণ আপেক্ষিক বেগটা আসলে এমন যে এটা অনেকভাবে করা যায়, এক একজন এক একভাবে করে। আমি তোমাকে সবচেয়ে সহজ স্টাইলে করাবো, ওই স্টাইলে তুমি একবারে কোপ মারি ফেলতে পারবা। এবং আপেক্ষিক বেগ থেকে বোর্ড পরীক্ষায় কয়েকটা এক্সট্রিম লেভেলের ম্যাথ এসেছে, ওই এক্সট্রিম লেভেলের ম্যাথ তোমাকে আমি একেবারে ফান্তাবাতের মতো করে ক্লিয়ার করে দিব এরপরের ক্লাসে। আজকের ক্লাসে বেসিক ক্লিয়ার করো। সো প্রথমত আসো, আপেক্ষিক বেগ কাকে বলে? তাহলে সবাই একটু খাতে লিখে ফেলো। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। লেখো ভাইয়া, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। আবারও বলছি, লেখো, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। আবারও বলছি, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। তাহলে আপেক্ষিক বেগের সংজ্ঞাটা আমরা বুঝলাম, এবার মিনিংটা একটু বোঝার ট্রাই করি। মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম, একটু দিয়ে খেয়াল করো। আগে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই। মনে করো একটা বাসে করে তুমি এই দিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, তোমার বাসটা গতিশীল, পাশে আরেকটা বাস যাচ্ছে সেটাও এইদিকে গতিশীল। এখন মনে করো পাশের বাসটা তোমার থেকে একটু হালকা জোরে যাচ্ছে। মনে করো তোমার ব্যাগ হচ্ছে 10 ms/1, এই পাশের বাসের ব্যাগ হচ্ছে 12 ms/1, মানে তোমার থেকে হালকা জোরে। এখন তুমি যদি এই বাসের দিকে তাকাও তুমি নিশ্চিত দেখতে পাবা ওর ব্যাগ যেহেতু বেশি, ও তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আর তোমার কাছে মনে হবে সে কত বেগে যাচ্ছে? সে 2 ms/1 বেগে যাচ্ছে। মানে আসলে কিন্তু সে যাচ্ছে 12 ms/1 বেগে, বাট তোমার কাছে সেটা মনে হচ্ছে না। তোমার কাছে মনে হচ্ছে কারণ তুমিও তো 10 ms/1 বেগে যাচ্ছ,
তোমার কাছে মনে হচ্ছে যে না, সে 2 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাচ্ছে, মানে তোমার কাছে স্লো মনে হচ্ছে। আবার এই দিক থেকে আরেকটা বাস মনে করো আসতেছে, এই বাসটা আসতেছে হচ্ছে মনে করো 8 মিটার পার সেকেন্ড বেগে, স্বাভাবিক তোমার থেকে কম বেগে আসতেছে। কিন্তু মারাত্মক ব্যাপার হচ্ছে তুমি যখন এই বাসের দিকে তাকাইলা তোমার কাছে মনে হচ্ছে একটা বোম যাচ্ছে। কেন? কারণ তোমার কাছে তখন এই ব্যাগটাকে 10 আর 8 মিলে 18 ms ইনভার্স 1 মনে হবে। এই যে তোমার কাছে মনে হয়, এটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। যেই মুহূর্তে তোমার কাছে মনে হচ্ছে এই বাসটা বুলেটের মতো যাচ্ছে, ওই মুহূর্তে রাস্তার পাশে আমি বসে আছি, আমার কাছে মনে হচ্ছে এই বাসটা আস্তে আস্তে 8 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে। সো সিনারিওটা হচ্ছে কি, আপেক্ষিক বেগের কনসেপ্টটা হচ্ছে এমন, একটা বস্তু যখন গতিশীল থাকে, মনে করো আমি দাঁড়ায় আছি, একটা গতিশীল বস্তুকে আমি যেরকম দেখব, আমি যখন গতিশীল তখন আমি একজনকে ওরকম দেখব না, আমি আবার বলছি যেমন মনে করো আমার পাশ দিয়ে একটা গাড়ি এদিকে চলে যাচ্ছে, এখন আমার কাছে মনে হবে গাড়িটা এইদিকে যাচ্ছে। এখন আমি যদি দৌড়াই, আমার কাছে হয়তো মনে হবে গাড়িটা এইদিকে যাচ্ছে না, অন্য একটা দিকে যাচ্ছে। এর মানে ব্যাপারটা হচ্ছে এমন, কোন একটা বস্তু যখন গতিশীল, সে আরেকটা গতিশীল বস্তুকে যেই দিকে যেতে দেখে, ওটা কিন্তু তার প্রকৃত বেগ না, ওটা হচ্ছে তার আপেক্ষিক বেগ। এর মানে এই আপেক্ষিকটা শুধু কার জন্য? অবজারভারের জন্য, যে অবজার্ভ করে তার জন্য। যেমন আমি যদি ওকে জিজ্ঞেস করি ওর বেগ কত, 2 ms ইনভার্স 1, এটা ওর জন্য, তোমার জন্য না। তুমি রাস্তার পাশে দাঁড়ায় আছো, তোমার জন্য হচ্ছে 12 ms ইনভার্স 1। আমি যদি ওরে জিজ্ঞেস করি ওর বেগ কত, সে বলবে 18 ms ইনভার্স 1। কিন্তু রাস্তার পাশে আমি দাঁড়িয়ে আছি, আমি বলবো যে 8 ms ইনভার্স 1। এর মানে আপেক্ষিক বেগ মানে হচ্ছে এটা এক একজনের জন্য এক এক রকম। তাহলে আমরা বলতে পারি আপেক্ষিক বেগ জিনিসটাই হচ্ছে একটা গতিশীল বস্তু আরেকটা গতিশীল বস্তুকে তারা যেদিকে যায় সেদিকে যেতে দেখে না, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে যেতে দেখে। এই জিনিসটার নামই হচ্ছে আপেক্ষিক বেগ। তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বৃষ্টি। দেখবা বৃষ্টির দিনে যখন আমরা এই যে আমাদের চারদিকে যখন বৃষ্টি পড়ে, আমি এখানে একটা তোমার জন্য ছাতা আনলাম, দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আই ডোন্ট নো। এখন এই যে ছাতাটা আমি নিলাম, স্বাভাবিক যে মনে করো বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, হ্যাঁ, সোজা নিচের দিকে বৃষ্টি পড়ছে, তো খুবই স্বাভাবিক ব্যাপার হচ্ছে ভাইয়া, বৃষ্টি যখন সোজা নিচের দিকে পড়ছে আমার কাছে বৃষ্টিটাকে সোজাই মনে হবে। হ্যাঁ, বৃষ্টি সোজা মনে হবে, আমি এবার ছাতা ধরবো। কিন্তু মারাত্মক একটা ব্যাপার কি জানো, এখন মনে করো আমি গতিশীল হব, বৃষ্টি কিন্তু সোজা। আমি যখন মনে করো গতিশীল হব, আমি সামনের দিকে দৌড়াই যাচ্ছি, বর্তমানে বৃষ্টিটা মনে করো এভাবে আছে। যখন আমি সামনের দিকে দৌড়াবো তখন বৃষ্টিটা আমার কাছে এরকম বাঁকা মনে হবে। কতটুকু বাঁকা মনে হবে সেটা আমি একটু পরে মেথ করে দেখতে পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে কেমন দেখো বলো তো, আমি দাঁড়ায় আছি, আমার কাছে মনে হবে যে বৃষ্টিটা সোজা। আমি যখন গতিশীল তখন আমার কাছে মনে হবে বৃষ্টিটা বাঁকা। আবার আমি দাঁড়ায় আছি, বৃষ্টি সোজা। আবার আমি গতিশীল, আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি বাঁকা। এখন আমার কাছে মনে হচ্ছে বৃষ্টি বাঁকা, ঠিক এই মোমেন্টে তুমি পাশে দাঁড়ায় আসো, তোমার কাছে মনে হচ্ছে কিন্তু বৃষ্টি সোজা। আমি এই মোমেন্টে দৌড়াইতে ছাতাটাকে বাঁকা ধরবো, তুমি কিন্তু এখানে দাঁড়ায় আসো, তুমি ছাতাটাকে সোজা ধরবা। এর মানে আপেক্ষিক বেগ মানেই হচ্ছে এটা পার্সন টু পার্সন ভেরি করে। আমার গতির উপর নির্ভর করে অন্য একটা গতিশীল বস্তুকে আমার কাছে কীরকম মনে হবে, এটার নামই হচ্ছে আপেক্ষিক। এবার আমি স্ক্রিনে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, যেটা আমি কয়েকদিন আগে এই যে ভিডিও করে বানাইছিলাম। যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেকের খেয়ালই করি না যে আপেক্ষিক বেগ যে জিনিসটা যেহেতু বৃষ্টির সাথে রিলেটেড, আমরা একটু পরে তোমাকে মেথ করে দেখাবো, টেনশন নেওয়ার কোনো কিছু নাই। তুমি জাস্ট এটা মাথায় রাখবা যে আমরা যখন বৃষ্টিকে সোজা পড়তে দেখি বৃষ্টি সোজা পড়ে, কিন্তু যদি আমরা গতিশীল হই তখন ওই বৃষ্টিটাকে বাঁকা মনে হবে। মানে লাইক এরকম, নর্মালি বৃষ্টি এভাবে নিচের দিকে পড়তেছে, যখনই আমি এদিকে দৌড়াচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা একটু বাঁকা পড়তেছে। আমার কাছে মনে হচ্ছে, যে দৌড়াচ্ছে তার কাছে মনে হচ্ছে। এটা কেন মনে হচ্ছে, কতটুকু মনে হবে, কিভাবে বের করব, সব আমরা মেথ করে বের করব। তবে তার আগে তোমাকে একটু ইন্টারেস্ট গ্রো করতে হবে। ইন্টারেস্ট গ্রো করার জন্য আমি একটু এই যে স্ক্রিনে একটা ভিডিও দিব, সেই ভিডিওটা দেখবা। আগে একটু বলে দিই, ভিডিওতে কী দেখবা তুমি দেখবা যে আমার মোবাইলটাকে আমি বৃষ্টির মধ্যে এভাবে ধরে রাখছিলাম, তখন আমাদের বৃষ্টিটা সোজা পড়ছিল। এরপর আমি হঠাৎ করে আমার মোবাইলটাকে মুভ করছি। তাহলে আমার মোবাইলটাকে যখন আমি হঠাৎ করে মুভ করছি, এখানে কিন্তু অবজারভার হচ্ছে আমার মোবাইল। তো আমার মোবাইল যখন গতিশীল হয়েছে
বৃষ্টি নিচে দিকে গতিশীল, আমার মোবাইল এদিকে গতিশীল। ওই মোবাইল যখন গতিশীল তখন তুমি দেখবা যে বৃষ্টিটা অটোমেটিক বাঁকা হয়ে গেছে। এর মানে এটা মোবাইলের জন্য বাঁকা, আমার জন্য না। তাহলে ব্যাপারটা হচ্ছে এমন, একটা গতিশীল বস্তু আরেকটা গতিশীল বস্তুকে যে বেগে যেতে দেখে তার নাম হচ্ছে আপেক্ষিক বেগ, বা আমি অনেক সময় বলি তার নাম হচ্ছে আবেগ। উপর থেকে সোজা নিচে দিকে বৃষ্টি পড়ছে, আপেক্ষিক বেগ এই বা বৃষ্টিকে আমাদের আবেগ। কাছে সোজাই মনে হয়। কিন্তু যদি আমাদের এরকম হয় কোন একটা বস্তু গতিশীল, তাহলে তার কাছে এই সোজা বৃষ্টিটাকে আর সোজা মনে হয় না, তার কাছে মনে হয় বৃষ্টিটা একটু করে বেঁকে গেছে। এই জিনিসটা আমরা আজকে এক্সপেরিমেন্ট করে দেখব। সো আসো দেখা যাক। তোমরা নিচে খেয়াল করেছো বৃষ্টি নর্মালি সোজাই পড়ছিল, কিন্তু আমার মোবাইলটা যখন গতিশীল হলো তখন এটাকে বাঁকা মনে হলো। এটাই আপেক্ষিক বেগ। আসো একটু স্লো মতে দেখি, যারা খেয়াল করে নেই তাদের জন্য। মোটামুটি এতটুকু তোমাদের ক্লিয়ার। আশা করি অলরেডি তোমরা ভিডিওটা দেখছো। ওই ভিডিওটার মধ্যে আশা করি তোমার ইন্টারেস্ট গ্রো হচ্ছে, এটা কেন হচ্ছে, সে কেন আনসারটা আমরা এখন দিব। তাহলে আমি আবারও বলছি, আপেক্ষিক মানে কি, একটি গতিশীল বস্তু আরেকটি গতিশীল বস্তুকে কত বেগে চলতে দেখে বা কত বেগে চলতে দেখে বলে মনে হবে, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক বেগ। এর মানে একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর যে বেগ, এই বেগের নামই হচ্ছে আপেক্ষিক বেগ। এবার তোমরা খাতায় স্পষ্ট করে একটা লাইন লিখে ফেলো, সবাই খাতায় লেখো, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। লিখে ফেলো, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। তাহলে আশা করি তোমরা এতটুকু লিখেছো, আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। কিন্তু কার সাপেক্ষে কেমনে বুঝো? ভেরি সিম্পল। আমি বৃষ্টিকে দেখতেছি, এর মানে এটা আমার সাপেক্ষে। তুমি দেখতেছো তোমার সাপেক্ষে, এর মানে সাপেক্ষ বলতে বোঝায় যে দেখতেছে বা যে অবজার্ভ করতেছে সেই হচ্ছে আসলে সাপেক্ষ। তাহলে সাপেক্ষ বলতে বোঝায় যে অবজার্ভ করতেছে, অবজারভার, তার নাম হচ্ছে সাপেক্ষ। তাহলে আমরা আসি, অলরেডি আমরা মোটামুটি অনেক কিছু বুঝে গেলাম। এখন আমরা একটা কাজ করব, আপেক্ষিক বেগের কনসেপ্টটা প্রথমে জেনারেলি ক্লিয়ার করব। সো আমি একটু এদিকে দেখাই তোমাদেরকে। মনে করো এই যে আরেকটা কাজ, আপেক্ষিক বেগের চিহ্নগুলো একটু বলে দিই। মনে করো কোনো একটা বস্তু, তার বেগ হচ্ছে ভি, এ বস্তুর বেগ ভি এ। তাহলে ভি এ দ্বারা আমরা কি বুঝাচ্ছি বলতো? এর বেগ, এ নামক বস্তুর বেগ। ভি এ মানে কি বলতো? এ নামক বস্তুর বেগ। এবারে বলো ভি ভি মানে কি? বি নামক বস্তুর বেগ। ভি এ মানে এ বস্তুর বেগ, ভি ভি মানে হচ্ছে বি বস্তুর বেগ। তাহলে আমি যদি এবার লিখি ভি এ বি, এর মানে কি? এর মানে হচ্ছে, খেয়াল করো, ভি এ মানে হচ্ছে এর বেগ, আর তার পাশে যখন আরেকজনকে দিয়ে দিব, এটার অরিজিনাল বেগ থাকে না, এটা হয়ে যায় আপেক্ষিক বেগ। তাহলে এটা দ্বারা বোঝা হচ্ছে বি এর সাপেক্ষে। আমি যদি কোথাও লিখি ভি ভি, এর মানে কি? বি এর বেগ। কিন্তু যখনই লিখব ভি ভি এ, এর মানে বি এর বেগ এর সাপেক্ষে, এটা মিন করে। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কার বেগ কার সাপেক্ষে। যেমন এখন যদি আমি তোমাকে বলি ভি এ বি, বলো তো তুমি এটা দিয়ে কি বুঝতেছো? এটা দিয়ে তুমি বুঝতেছো হচ্ছে এ এর বেগ বি এর সাপেক্ষে। এখন আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। বলো তো কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। তাহলে আমরা বিকে বিয়োগ করব। তাহলে বিকে বিয়োগ করলাম। কার থেকে বিয়োগ করব? এ থেকে বিয়োগ করব। এবং আপেক্ষিক বেগের এটা হচ্ছে একটা ইকুয়েশন। এই ইকুয়েশন লেখার সময় অবভিয়াসলি তোমাকে ভেক্টর চিহ্ন দিতে হবে, কারণ তুমি এখানে যে বিয়োগটা করছো এটা হচ্ছে ভেক্টর বিয়োগ। তাহলে আমরা ভি এ থেকে ভিটাকে বিয়োগ করলাম। তাহলে আমরা অনেক সময় এটা মনে রাখতে পারি না, সবসময় মনে রাখবো যার সাপেক্ষে তাকে বিয়োগ করব। আর এভাবে যদি লেখো তাহলে তো আরও সোজা, আগে যে তার থেকে পরে যে তাকে বিয়োগ করবা। তাহলে ভি এ বি মানে হচ্ছে এ থেকে বি বিয়োগ। তাহলে ভি বি এ মানে কি বলো তো? ভি থেকে এ বিয়োগ, ভি ভি মাইনাস ভি এ। এতটুকু আমি আশা করি বুঝাইতে পেরেছি। এবার তোমাকে একটা কাজ করি, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের একটা ম্যাথ করো, মানে নর্মাল একটা আপেক্ষিক বেগের ম্যাথ করো। তাহলে নর্মাল একটা আপেক্ষিক বেগের ম্যাথ যদি আমরা করি, সবাই একটু প্রশ্নটা লিখো। আমি একটা নর্মাল একটা আপেক্ষিক বেগের ম্যাথ দিই, বানাই দিচ্ছি, তোমরা একটু লেখো। একজন লোক
12 এমএস ইনভার্স 1 বেগে 12 এমএস ইনভার্স 1 বেগে পূর্ব দিকে যাওয়ার সময় পূর্ব উত্তর দিকে 6 এমএস ইনভার্স 1 বেগে চলমান একটি গাড়িকে কত বেগে কোন দিকে যেতে দেখবে? কোন দিকে যেতে দেখবে? একজন লোক 12 এমএস ইনভার্স 1 বেগে পূর্ব দিকে যাওয়ার সময় পূর্ব উত্তর দিকে 6 এমএস ইনভার্স 1 বেগে চলমান একটি গাড়িকে কত বেগে কোন দিকে যেতে দেখবে? তাহলে আসো আমরা যদি প্রথমে দিকের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তাহলে আমরা বলতে পারি উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। আচ্ছা, বামে পশ্চিম, তাহলে ওয়েস্ট। আচ্ছা, পূর্ব উত্তর দিকে লিখে নাও, পূর্ব উত্তর 30 ডিগ্রি লেখো, পূর্ব উত্তর 30 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে কি বুঝতেছে একটু খেয়াল করিও। একজন লোক 12 এমএস ইনভার্স 1 বেগে পূর্ব দিকে যাওয়ার সময়, তাহলে একজন লোক কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। তাহলে আমি ধরে নিচ্ছি একজন লোক পূর্ব দিকে যাচ্ছে, এইদিকে যে লোকটা যাচ্ছে ওই লোকের ব্যাগকে আমি VA নাম দিলাম। তাহলে VA এর মানটা কত? VA এর মানটা হচ্ছে 12 এমএস ইনভার্স 1, এটা হচ্ছে প্রথম লোক VA। এবার আমাকে বলা হলো পূর্ব দিকে যাওয়ার সময় পূর্ব উত্তর 30 ডিগ্রি। পূর্ব উত্তর 30 ডিগ্রি মানে কি? পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোনো উত্তর দিকে। তাহলে এই পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোনো উত্তর দিকে, এই দিকে একজন লোক যাচ্ছে, এই লোকের ব্যাগটাকে আমি নাম দিলাম হচ্ছে VV। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই লোকের ব্যাগ VV সমান কত? এই লোকের ব্যাগ হচ্ছে VV সমান হচ্ছে 6 এমএস ইনভার্স 1। এটা প্রশ্নের মধ্যে বলা আছে, বলা হচ্ছে 6 এমএস 1 ইনভার্স 1 বেগে চলমান একটি গাড়িকে কত বেগে কোন দিকে যেতে দেখবে। এখন বলো, মেইন প্রশ্ন করা হয়েছে এটা, এ যাচ্ছে এদিকে, বি যাচ্ছে এদিকে। এখন তোমরা আমাকে বলো, এ যখন গতিশীল তখন কিন্তু সে বিকে আসলে যেদিকে যাচ্ছে সেদিকে যেতে দেখবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে এ বিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে? এ বিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এ বিকে কত বেগে কোন দিকে যেতে দেখবে আমরা কিভাবে বের করব? ভেরি সিম্পল, খেয়াল করো। তাহলে বলো, কে দেখতেছে? এ দেখতেছে, তাহলে কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। কাকে দেখবে? বি কে। তাহলে কার ব্যাগ? বি এর ব্যাগ। তাহলে আমরা বলতে পারি এ এর সাপেক্ষে বি এর ব্যাগ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বি ভি এ। এটা দ্বারা বোঝায় এ এর সাপেক্ষে বি এর ব্যাগ। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আপেক্ষিক বেগের ক্ষেত্রে চিত্র তো মাস্ট রাখতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে প্রথমে ইকুয়েশনটা লিখে ফেলতে হবে। তাহলে আমি ইকুয়েশনটা লিখলাম VVA। VVA সমান আমরা কি পেলাম? VV মাইনাস VA। অ্যান্ড তোমরা আমাকে বলো আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে এই যে আপেক্ষিক বেগ, সেই আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করা। তাহলে এখন আমাকে বলো, এই আপেক্ষিক বেগ বের করতে হলে কী করতে হবে? VV থেকে VA বিয়োগ করতে হবে। বিয়োগটা আমি করতে পারি না, আমি যোগ করব। তাহলে VV এর সাথে আমি যোগ করব কাকে? মাইনাস VA কে আমি যোগ করব। তাহলে VV এর সাথে যদি আমি মাইনাস VA যোগ করি তাহলে ঘটনা কি হচ্ছে? আমাকে বাকিটা চিত্র থেকে আঁকতে হবে। তাহলে চিত্র থেকে যদি আঁকি, বলো ভাইয়া আমি কাকে যোগ করতে চাই? VV এবং VA মাইনাস VA কে। তাহলে বলো VV আমার আছে, জি ভাইয়া আছে। মাইনাস VA আমার আছে নাই। তাহলে বলো তো মাইনাস VA কোনটা? এ মাইনাস VA মানে হচ্ছে VA এর ঠিক উল্টা। তাহলে VA যেদিকে তার ঠিক উল্টা দিকে আমি একজনকে নিলাম, এটার নাম হচ্ছে মাইনাস VVA। এখন এই মাইনাস VVA আর VVE এই দুটো আমরা জেনে গেছি। এখন বলো তো এই দুজনকে কি করতে হবে? যোগ করতে হবে। যাদেরকে যোগ করতে হয় তাদেরকে দিয়ে কি আঁকতে হয়? সামান্তরিক আঁকতে হয়। সামান্তরিক এঁকে বলো VV এবং মাইনাস VA এর মাধ্যমে। VV এবং মাইনাস VA এই দুজনকে দিয়ে এঁকে ফেলো। তাহলে আমি এই দুজনকে দিয়ে এটা সামান্তরিক আঁকতেছি, এই দুজনকে দিয়ে আমি এটা সামান্তরিক আঁকলাম। এই যে সামান্তরিকের তাদের ছেদবিন্দুকে আমি যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে তাদের যোগফল। কার কার যোগফল বলো তো? VV এবং মাইনাস বি এর যোগফল। আর VV এবং মাইনাস বি এর যে যোগফল, এটার নাম হচ্ছে VVA। কারণ আমরা জানি এটা আর এটার যোগফল হচ্ছে এটা, এর মানে এটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ। তাহলে ঘটনা কি হচ্ছে বলো তো? এই বস্তুটা যাচ্ছে হচ্ছে এইদিকে, ও কিন্তু আসলে যাচ্ছে এদিকে, কিন্তু ও যখন গতিশীল তখন তার কাছে মনে হবে ও এইদিকে যাচ্ছে।
যাচ্ছে এদিকে কিন্তু ওর কাছে মনে হবে যাচ্ছে এদিকে। ঘটনা বুঝছি কি না? এটা হচ্ছে আপেক্ষিক বেগের মেন কনসেপ্ট। তাহলে আমাকে এখন কি করতে হবে? ও যাচ্ছে হচ্ছে 6 ms ইনভার্স 1 বেগে, কিন্তু আমরা এখন বের করব আসলে কত বেগে যাচ্ছে বলে মনে হবে। সো তার জন্য আমাকে এই যে আমার লব্ধিটা, এই লব্ধির মানও দিক বের করতে হবে। সো আসো মানও বের করি, দিকও বের করি। তোমরা সবাই একটু আমাকে আগে প্রশ্নের আনসার দাও। তাহলে আমাকে বলো ভাইয়া, এখান থেকে আমাকে একটা প্রশ্নের আনসার তোমরা দিবা। সেই প্রশ্নটা কি একটু খেয়াল করো। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই VBA বের করব। তার জন্য আমাকে আলফা লাগবে। আলফা মানে কি? যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ। তাহলে কাদেরকে যোগ করব? এই যে এদেরকে যোগ করব। তাহলে যাদেরকে যোগ করব তাদের মধ্যবর্তী কোণ, এই দুজনকে যোগ করব। এই দুজনের মধ্যবর্তী কোণের মানটা কত? এটা যদি 30 হয়, এটা হচ্ছে 150। কেমনে? 180 মাইনাস 30, এর মান হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি, এটা হচ্ছে আমার লিটারেলি কার মান ভাইয়া বলো তো? আলফা এর মান। কার মান? আলফা এর মান। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে একটু বুঝে শুনে করবা। সেটা হচ্ছে এখান থেকে VBA এর মান বের করতে হবে। তাহলে বলো VBA এর মান যদি বের করি তাহলে রুট ওভার, বলো কার কার লব্ধি? VB এবং মাইনাস VA। মানের ক্ষেত্রে তো দুইটা সেম কথা। তাহলে VB এবং B এর লব্ধি বের করি। তাহলে VA স্কোয়ার প্লাস VB স্কোয়ার প্লাস 2VA VB কজ অফ আলফা। তাহলে VA এর মানটা কত ভাইয়া? VA এর মানটা হচ্ছে 12। 12 স্কোয়ার VB 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু কজ অফ আলফা এর মান হচ্ছে 150। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কি বলতে পারি? রুট ওভার 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু কজ অফ 150। ক্যালকুলেশন করে পাবো 7.43। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 7.43। যেহেতু সবাই MS ইনভার্স 1, এটাও হবে MS ইনভার্স 1। তাহলে আমরা এই জিনিসটা পাইলাম। তাহলে VB এর মানটা হচ্ছে 7.43 MS ইনভার্স 1। বলো একটু বুঝছে কিনা? ওকে, এবার একটা ছোট্ট সতর্ক তোমাকে ভাইয়া করে দিই, সহজের জন্য, না হয় তুমি কিছু জায়গায় একটু গোলমাল করে ফেলবা। দেখো, আমি আগে তোমাকে একটা প্রশ্ন করি, আমাকে প্রশ্নের আনসারটা দাও। প্রশ্নটা হচ্ছে tan 30 ডিগ্রি আর tan 120 ডিগ্রি দুইটার মান যদি তুমি ক্যালকুলেটারে বের করো কত আসবে আমরা একটু দেখি। tan 30 আনসার আসলে হচ্ছে 1/√3, আর tan 120 আনসার আসলে হচ্ছে -√3। তাহলে এটা আসলে হচ্ছে 1/√3, এটা হচ্ছে -1/√3। এখন মনে করো তোমার কোনো একটা জায়গায় ট্যানের মান যখন 90 ডিগ্রি থেকে বড় আসবে তখন আনসার সবসময় নেগেটিভ আসবে। এখন এই নেগেটিভ থেকে একটু খেয়াল করো। আমি যদি বলি তাহলে এটা 30 না, এটা হচ্ছে থিটা। মানে আমি চাচ্ছি tan থিটা এর মান কত হলে 1/√3 হয়। তাহলে তুমি ক্যালকুলেটারে কি মারবা? তুমি ক্যালকুলেটারে মারবা হচ্ছে tan ইনভার্স 1/√3। ক্যালকুলেটার তোমাকে সরাসরি থিটা এর মান 30 ডিগ্রি দিয়ে দিবে। তুমি চাচ্ছ থিটা এর মান কত হলে tan এর মান -1/√3 হবে। তাহলে আমি tan ইনভার্স -1/√3 না, এটা সেটা হচ্ছে -√3। তাহলে tan ইনভার্স কত? tan ইনভার্স -√3। এক্ষেত্রে ক্যালকুলেটার আমাকে আনসার দিচ্ছে থিটার মান হচ্ছে -60 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করছো, এই মাত্র আমি ক্যালকুলেশন করছি tan 120 ডিগ্রির মান হচ্ছে -√3, কিন্তু ক্যালকুলেটর দিয়ে যখন আবার সেটাই উল্টা করে বের করতে যাচ্ছি থিটার মান, তখন আমার আনসার আসছে -60। তাহলে তুমি ঝামেলায় পড়ে গেলে না? এখন তোমাকে এখান থেকে 120 আনার জন্য কী করতে হবে? 120 আনার জন্য আসলে 180 থেকে 180-র সাথে -60টা যোগ করলে হয়, কিন্তু ওটা কোয়াড্রেন্টের মাধ্যমে করতে হবে। ওই জন্য আমি তোমাকে বলি কি ভাইয়া, একটু ভাইয়ের কথাটা শুনো। তুমি যখন থিটার মান বের করতে যাবা, কিছু কিছু মেতে তুমি এরকম দেখবা, মনে করো হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। মনে করো এটা হচ্ছে 120 ডিগ্রি, হ্যাঁ, মনে করো 150 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি আমার লব্ধি আসবে হচ্ছে এটা 150 ডিগ্রি। আমি ধরে নিচ্ছি আমার লব্ধি আসবে হচ্ছে এটা। লব্ধির মধ্যে এই কোণটা মনে করো হচ্ছে 30 আর এই কোণটা মনে করো 120। এখন তুমি যদি এই ভেক্টর আর এই ভেক্টরের জন্য থিটা এর মান এটাকে থিটা ধরে মেথ করো তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। বাট এটাকে থিটা ধরে যখন তুমি মেথ করবা তখন দেখবে যে তোমার 120 আনসার আসতেছে না, তোমার আনসার আসতেছে হচ্ছে -60।
তখন তুমি খুব প্যারায় পড়ে যাবা। এই প্যারা থেকে উত্তরণের জন্য তোমাকে আমি একটু বলি কেন এটা আসতেছে, মাইনাস এটা আসতেছে। এই মাইনাস এটা থেকে যে তোমার 120 আনা যাবে না, ব্যাপারটা এরকম না, আনা যাবে, ওই ম্যাথে কোয়াড্রেন্টের মাধ্যমে আনা যাবে। তো আমি ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আমি এত ঝামেলায় যাব না। আমি কি করব, কখনো তুমি তো ম্যাথ করার আগে জানো না, যে এখানে এই ঝামেলা আসবে কিনা। ওই জন্য কখনো যদি তুমি ম্যাথ করার সময় ক্যালকুলেশন করে দেখো থিটার মানের মধ্যে থিটার মান বের করতে গিয়ে নেগেটিভ চলে আসছে, তাহলে তুমি বাদ দিবা। কারণ তুমি তো কোণ এটাও বের করতে পারো, এটাও বের করতে পারো, তাহলে তুমি যেই কোণের জন্য মাইনাস আসলো ওই কোণটাকে তুমি বের করবা না। তুমি কাকে বের করবা বলো তো, যেই কোণের মান প্লাস আসলো তাকে। মনে রাখবা, কেউ একজনকে থিটা ধরে ম্যাথ করার পর যদি মাইনাস আসে, নিশ্চয়ই উল্টাটাকে করার পর মাইনাস আসবে না, এটা তুমি শিওর থাকবা। তো এই জিনিসটা একটু মাথায় নিয়ে তোমাকে কাজ করতে হবে। যেমন আমরা একটু করে দেখি, যেমন আমরা এই ম্যাটটাতে দেখি, এই ম্যাটটাতে আমরা এবার একটু আসি, সামনের দিকে আসি, এখানে আমরা একটু হিসাব নিকাশ করি। তাহলে আমরা এখান থেকে তো ভাইয়া এই যে VVA এর মানে হচ্ছে আপেক্ষিক বেগের মানটা বের করছি, এবার আপেক্ষিক বেগের দিক বের করব। এখন এর মানে ট্রাকটা কোন দিকে যেতে দেখবে সেই দেখার দিকটা আমরা বের করি। এখন দিক বের করার জন্য তুমি আসলে কোনটা বের করবা এটা একান্তই তোমার ব্যাপার। আমি এখান থেকে যে কোনো একটা বের করলে হয়, আমি এখান থেকে কোন বের করবো, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বের করছি, থিটা। তাহলে কারণ এই যে আমাদের থিটা সাধারণত হচ্ছে, আমি আরও সহজে একটা নিয়ম শিখিয়ে দিই, ভেক্টর যেটার মান বড়, লব্ধি তো তার কাছাকাছি থাকবে, তাহলে যেটার মান বড় তার সাথে কোণ বের করলে তোমার একটু ঝামেলা কম হবে। তাহলে আমার ভেক্টর কোনটার মান বড় বলো তো, এখানে ভি আর ভিভি এর মধ্যে ভি এর মান বড়, ওই জন্য আমি টেকনিক্যালি এটাই করছি, না হয় অন্যটা মাঝে মধ্যে নেগেটিভও চলে আসতে পারে। তাহলে আমি এই কোণটা বের করছি থিটা, তাহলে থিটা কেমনে বের করবো, টেন থিটা ইকস টু, তাহলে বলো কী লিখবো, সাইন আলফা ডিভাইড বাই কজ আলফা, এবার এখানে প্লাস, এবার বলো কোণের মান আমি বের করতে গেলে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, আমার যে থিটা কার সাথে আছে, VA এর সাথে, তাহলে VA সিঙ্গেল, তাহলে VBটা এখানে থাকবে, ওকে গেল। এবার তুমি যদি মান বসাও থিটা ইকস টু ট্যান ইনভার্স, এখানে আমাদের মানটা যদি বসাই VB এর মান হচ্ছে 6, তাহলে 6 সাইন 150 ডিভাইড বাই 12 প্লাস 6 কস 150। ক্যালকুলেশন করলে তুমি থিটার একটা মান পেয়ে যাবা। যেমন আমি এখানে ক্যালকুলেশন করলে থিটার মান যেটা পাচ্ছি, টেন ইনভার্স 6 সাইন 150 ডিভাইডেড বাই 12 প্লাস 6 কস 150। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 23.8, আমরা পাচ্ছি 23.8 ডিগ্রি। আমি একটু অন্যটা করে দেখি, অন্যটা জাস্ট এমনি করে দেখতেছি তোমাকে একটু বলার জন্য, দেখি অন্যটার মধ্যে কী আসে। 612 -53.8 আসছে। এই -53.8কে তোমাকে আবার কনভার্ট করতে হবে, কোনো দরকার নেই। সো যার কারণে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বড়টার সাথে কোণ বের করলে আমরা কখনো ঝামেলায় পড়বো না, ছোটোটার সাথে কোণ বের করলে ঝামেলায় পড়তে পারি। কখন পড়তে পারি, যখন কোণের মানটা 90 থেকে বড় চলে আসবে। তো ওকে ফাইন, হোয়াট এভার, আমি এখান থেকে 23.8 ডিগ্রি পেলাম। এর মানে বলো তো কোন দিকে যেতে দেখবে, পশ্চিম দিকের সাথে 23.8 ডিগ্রি কোণে উত্তর দিকে যেতে দেখবে। তাহলে আমাকে বলেছে কত বেগে কোন দিকে যেতে দেখবে, এত বেগে, এত কোণে পশ্চিম দিকের সাথে উত্তর দিকে, এত ডিগ্রি কোণে উত্তর দিকে যেতে দেখবে। এটা হচ্ছে আমার এখানকার ম্যাথ। আমি আশা করছি তোমাদেরকে বুঝাতে পারছি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের প্রাথমিক বেসিক। এবার স্যার আমরা আরেকটু সামনের দিকে আগাবো, আরও কিছু ম্যাথ তোমাকে করতে হবে। আজকের ক্লাসটা একটু হালকা লেন্দি হবে, কারণ আমরা আজকের ক্লাসে পুরো আপেক্ষিক বেগের কনসেপ্টটা তোমাদেরকে মেইন বেসিকটা ক্লিয়ার করে দিতে যাচ্ছি। তবে এক্সেপশনাল ম্যাথ আমরা আজকে অবভিয়াসলি করাবো না, এক্সেপশনাল ম্যাথ করাবো হচ্ছে আমরা আমাদের আগামী ক্লাসে। সো আজকে আমরা একবার বেসিক জিনিসগুলো ক্লিয়ার করি। তাহলে আমরা সহজ ব্যাপার কী বুঝলাম ভাইয়া, তখন কথাগুলো বলো তো। আপেক্ষিক বেগ বের করার জন্য তোমাকে সবসময় যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। কার সাপেক্ষে কীভাবে বুঝবা, যে অবজার্ভ করছে তার সাপেক্ষে। অনেক সময় দেখা যায় আমাদের সাপেক্ষটা আমরা বুঝি না, মনে রাখবে যে দেখতেছে সেই সাপেক্ষ। যেমন মনে করো বৃষ্টির মেতে কখনো সাপেক্ষ বলা থাকে না, তাহলে বৃষ্টির মেতে তুমি অটোমেটিক বুঝে নিবা। কী বুঝে নিবা, বৃষ্টির মেতে ভাইয়া কে কাকে দেখে, আমরাই তো বৃষ্টিকে দেখি, বৃষ্টি আমাদেরকে দেখে না। তাহলে আমরা যদি বৃষ্টিকে দেখি ভাইয়া, তাহলে আমাদের সাপেক্ষে বৃষ্টি, ঘটনা ক্লিয়ার কিনা। সো তুমি এভাবে চিন্তা করে করে এই জিনিসটা মাথায় রাখবা। যে তাহলে এবার প্রথমত তাহলে বলো তো আপেক্ষিক বেগে আমরা কী করলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ইকুয়েশন লেখা। ওই ইকুয়েশনটা আমরা লেখার পর আমরা ওইখান থেকে হচ্ছে যাদেরকে বের করতে চাই তাদের ক্ষেত্রে হচ্ছে যাকে যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা যোগের মাধ্যমে প্রকাশ করব। যোগের মাধ্যমে প্রকাশ করার পর চিত্র আঁকবো এবং মাথায় রাখবো যাদেরকে যোগ করব তাদেরই মধ্যবর্তী কোণ এবং তাদেরকে দিয়েই সামান্তরিক আঁকতে হবে। এটা হচ্ছে আমার মেইন কথা।
এবার আসো, এটা একবার সিম্পল কথা। এবার আমরা একটু কড়া কথা যাই, কড়া কথায় যাই, কারণ আমরা আস্তে আস্তে সিম্পল থেকে এটার গর্জিয়াসে যাব। এবার গর্জিয়াসে যাওয়ার জন্য তোমাকে ভাইয়া একটা জিনিস নোট করে দিই, তাহলে সবাই একটু খাতায় লিখে ফেলবা, সবাই একটু খাতায় লিখে ফেলবা। লেখা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম, আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম। একটু খাতায় সুন্দর করে নোট করে ফেলবা নিয়ম। এই নিয়মটা হচ্ছে, আমরা এখন আর ওই শুধুমাত্র একটা ম্যাথে থাকবো না, ভার্সেটাইল ম্যাথ যদি থাকে সেই ম্যাথগুলো আমরা করার জন্য ওই নিয়মটা ফলো করব। তাহলে আসা আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়ম। তাহলে 1 নম্বরে আমরা যে কাজটা করব, 1 নম্বরে হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ মানে হচ্ছে আবেগ, আবেগের ইকুয়েশন লিখব, আবেগের ইকুয়েশন লিখব। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে টার্গেটকে বাম পক্ষে রাখবো, টার্গেটকে বামে রাখবো। কথাগুলোর মিনিং আমি বুঝে দিচ্ছি, টার্গেটকে বামে রাখবো। 3 নাম্বার কথা হচ্ছে ডানে অবশ্যই যোগ বানাবো, ডানে অবশ্যই যোগ বানাবো। 4 নাম্বার হচ্ছে যাদেরকে যোগ করব, এখানে বিয়োগের আর কোনো অপশান আসতেছে না, খালি যোগ। যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে সামান্তরিক অঙ্কন করে সকল মান নির্ণয় করব, তাহলে স্যার এটা হচ্ছে নিয়ম। এখন এই নিয়ম বলতে আমি কি বুঝাচ্ছি, যেহেতু এটা আমার নিয়ম আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। যেরকম ম্যাথ দেখ না কেন ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। প্রথমত আসো, আপেক্ষিক বেগের ইকুয়েশন লিখব। হোয়াট ডাজ ইট মিন? তুমি পুরো প্রশ্ন পড়ে মনে হবে না এটার সাপেক্ষে এটার বেগ বের করতে হবে, তাহলে তুমি নিশ্চয় একটা আপেক্ষিক বেগের কনসেপ্ট পাবা না? পাবা। ওই আপেক্ষিক বেগের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা তুমি লিখে ফেলবা। যেমন সে ফর এক্সাম্পল আমি পুরো প্রশ্ন পড়ে বুঝলাম এটা হচ্ছে বি এর সাপেক্ষে এ এর বেগ, মানে আমার পুরো প্রশ্নের মধ্যে আমি বুঝলাম যে এই প্রশ্নের মধ্যে আপেক্ষিক বেগ বলতে বি এর সাপেক্ষে এ এর বেগ বুঝাচ্ছে, আমি বুঝে গেছি। তাহলে ওই আপেক্ষিক বেগের ইকুয়েশন লিখতে হবে। তাহলে আমি লিখলাম ভি এ বি সমান ভি এ মাইনাস ভি ভি, এটা লিখে ফেললাম। এখন তুমি একটু খেয়াল করো, এটা তো তুমি লিখলা বাবা, লিখলা। এখন ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে আমার কোয়েশ্চেনে কাকে বের করতে বলে। এই যে টার্গেটটা আমার কি? আমরা অনেকে বোকার মতো মনে করি সবসময় আপেক্ষিক বের করতে বলে, এরকম না। আমাকে এরকমও প্রশ্ন করতে পারে, তুমি গাড়ি চালানোর সময় একজনকে ওইদিকে দৌড়াইতে দেখছো, সে আসলে কোন দিকে যাচ্ছে? আচ্ছা, আমি গাড়ি চালানোর সময় যে দেখছি ওটা কি আসলে সে তার প্রকৃত বেগ? না, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আমার সবাইকে সেটা আবেগ, আমি আবেগে দেখে ফেলেছি, কিন্তু প্রকৃতপক্ষে তো এরকম না। তাহলে প্রকৃতপক্ষে কীরকম ওটা আমাকে বের করতে বলতে পারে। আবার তোমাকে বলতে পারে যে সে যাচ্ছে এইদিকে, কিন্তু তোমার কাছে মনে হয়েছে ওইদিকে, তাহলে তুমি কোন দিকে যাচ্ছ? তুমি যদি বলো যে আমি কোন দিকে যাচ্ছি, আমি তো গাড়ি চালাইতে পারি না, এটা হবে না। তাহলে যে কোনো কিছু হইতে পারে। তাহলে হোয়াট এভার, সবসময় মনে রাখবা তার সাপেক্ষে কে, এটা বুঝার পর তুমি একটা ইকুয়েশন লিখবা। এবার এই ইকুয়েশন থেকে তুমি টার্গেট সেট করবা। হোয়াটস মাই টার্গেট? আমার টার্গেট অনেক রকম হইতে পারে। যেমন পরীক্ষায় তোমার এখান থেকে এটা বের করতে বলতে পারে, এটা বের করতে বলতে পারে, এটা বের করতে বলতে পারে। 3 জনের মধ্যে যে কোনো একটা বের করতে বলবে, এবং যে কোনো একটা বের করলে বাকিটা দেওয়া থাকবে। তাহলে তোমাকে টার্গেটকে কোথায় রাখতে হবে? বামে রাখতে হবে। তাহলে যদি তোমার টার্গেট হয়, তাহলে আমরা যদি টার্গেট সেট করি, আমরা এখানে এভাবে লিখি টার্গেট, আমি কয়েকবার ভাগ করে ফেলি তোমার জন্য সুবিধা হবে। টার্গেট হচ্ছে আমার VAB হইতে পারে, আমার টার্গেট হচ্ছে BA হইতে পারে, আমার টার্গেট হচ্ছে VB হইতে পারে। তাহলে আমার টার্গেট যদি হয় VAB, তাহলে VAB তো অলরেডি বামে আছে, অতএব আমাকে কিচ্ছু করা লাগতেছে না। যে লাইনটা লিখছি এটাই ওকে, VAB অলরেডি বামে আছে, এটাই ওকে। তাহলে VA মাইনাস VB এটাই হচ্ছে আসল ইকুয়েশন, মানে যেটা লিখছি ওইটাই আসল ইকুয়েশন। এখন আমার টার্গেট মনে করো এটা না, আমার টার্গেট হচ্ছে VA, মানে আমাকে VA বের করতে বলছে। তাহলে VA কে কোথায় লিখতে হবে? বামে। তাহলে তুমি VA কে যদি বামে লেখো, তাহলে VA সমান তুমি কি পাবা? VAB প্লাস VB। তুমি যখন VA কে বামে লিখলা,
তখন তুমি এটা প্লাস এটা পাইলা। আচ্ছা, তোমার টার্গেট যদি হয় ভিভি, তাহলে তুমি কি পাবা? ভিভি সমান ভিএ মাইনাস ভিভিএ। তাহলে স্টেপগুলা মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ ছিল হচ্ছে ইকুয়েশন লেখা। কার সাপেক্ষে কার ইকুয়েশন লিখবা? ডিপেন্ডস অন কোয়েশ্চেন। কোয়েশ্চেনের মধ্যে ক্লারিফাই করা থাকবে। ইকুয়েশন লেখার পর তোমাকে চিন্তা করতে হবে, হোয়াটস মাই টার্গেট? আমার টার্গেটটা কি? আমার টার্গেটকে সবসময় বামে রাখবো। সো আমার টার্গেটকে বামে রাখবো। যদি এটা আমার টার্গেট হয়, এই টার্গেট বামে, অন্যরা ডানে। এটা আমার টার্গেট বামে, অন্যরা ডানে। এটা আমার টার্গেট বামে, অন্যরা ডানে। 2 নাম্বার খেলা শেষ। 3 নাম্বার খেলা, ডানে অবশ্যই যোগ বানাবো। আর তুমি আমারে বলো স্যার এখানে কি যোগ আছে না বিয়োগ আছে? তাহলে এটাকে যোগ বানাইতে হবে। তাহলে এটাকে যোগ বানাইতে হবে কীভাবে? ভিএ প্লাস মাইনাস ভিভি, এটাকে অবশ্যই যোগ বানাইতে হবে। এরকম যোগ আকারে লিখতে হবে। এটা অলরেডি যোগ আকারে আছে, আমার আর কোনো প্যারাই নেই। এটা বিয়োগ আকারে আছে, তাহলে যোগ বানাইতে হবে। কেমনে যোগ বানাবো? ভিএ প্লাস মাইনাস ভিভিএ, এটা। তাহলে এটা যারা যোগ আকারে থাকলে তো ওকে ফাইন, ডানে যোগ আকারে না থাকলে যোগ আকারে বানাইতে হবে। 4 নাম্বার, যাদেরকে যোগ করব তাদেরকে দিয়ে সামান্তরিক অঙ্কন। তাহলে বলো তো এটার জন্য কি করতে হবে? ভিএ এবং মাইনাস ভিভি এই দুজনকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে। এটার জন্য কি করতে হবে? ভিএবি এবং ভিভি এই দুজনকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে। এটার জন্য কি করতে হবে? ভিএ এবং মাইনাস ভিভিএ এই দুজনকে দিয়ে সামান্তরিক অঙ্কন করতে হবে। এখানে এই দুজনকে দিয়ে সামান্তরিক অঙ্কন করবো মানে এদের মধ্যবর্তী কোণটা আলফা। এদেরকে এই দুজনকে দিয়ে সামান্তরিক অঙ্কন করবো মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা আলফা। এখানে এই দুজনকে দিয়ে সামান্তরিক মানে হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা আলফা। এবার তাহলে ওই সামান্তরিক থেকে মান বের করলে তুমি এটার মান পাবা, ওই সামান্তরিক থেকে মান বের করলে এটার মান পাবা, ওই সামান্তরিক থেকে মান বের করলে এটার মান পাবা। কথাটা ক্লিয়ার কিনা বলো? আমি চাচ্ছি তোমাকে অনেক ক্লারিফাই করে জিনিসগুলো ক্লিয়ার করতে। ম্যাথ করলে আরও বেশি ক্লিয়ার হবে। আমরা আরও কিছু ম্যাথ করবো এখন। তাহলে আমাকে আগে এতটুকু বলো, একটা আপেক্ষিক বেগের ম্যাথ করার নিয়মটা কী ভাবে বলো তো? প্রথমে আমরা যে কাজটা করব, আপেক্ষিক বেগের ইকুয়েশনটা লিখবো। এরপরে টার্গেটটাকে বামে রাখবো, অন্যদেরকে ডানে রাখবো। যারা ডানে থাকবে তাদেরকে অবভিয়াসলি যোগ আকারে আনতে হবে। যোগ আকারে আনার পর যারা যোগ আকারে তাদেরকে দিয়ে আমরা একটা সামান্তরিক আঁকবো এবং সেখান থেকে ক্যালকুলেশন করে ফার্দার আমরা পুরো ম্যাথটা সলভ করব। তাহলে আমরা আসো এবার একটা ম্যাথ করা শুরু করে দিই। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝেছি। কিরে, বুঝছি না? তাহলে আমরা এখন ম্যাথ করা শুরু করব। তাহলে ম্যাথ করা যদি শুরু করি, সবাই একটু দেখো। তাহলে আমাদের নিয়মকানুনগুলো আমরা সব বুঝে ফেললাম, যে আমাদের আসল যে নিয়মকানুন সেগুলো আমরা বুঝলাম। এই নিয়মগুলো তুমি একটু মাথায় সেট করে নাও। এখন এই নিয়মের সারমর্মটা কি, ভিতরের কথাটা কি, যেহেতু নিয়ম আমি বানাইছি, সেই জিনিসটা আমি তোমাকে এখন ক্লিয়ারলি বুঝিয়ে দিব। একেবারে পাক্কা বুঝিয়ে দিব যে এটার মিনিংটা আসলে কি। সবাই একটু খালি তাকাই থাকো, একেবারে জোশ করে আমরা আগাবো। তাহলে আসো ভাইয়া, আমরা সামনের দিকে আগাই। আইয়ো, এবার আমরা যে কাজটা আমাদের করতে হবে, আমরা একটা ম্যাথ করে ফেলি ডাইরেক্ট। একে ডিরেক্টলি আমরা ম্যাথ করে করে তোমাদেরকে শেখাবো। তাহলে সবাই একটু লেখো, একটা প্রশ্ন লিখে ফেলো। লেখো, খাড়াভাবে নিচের দিকে 10 ms ইনভার্স 1 বেগে বৃষ্টি পড়ছে। কুতকুত কি করেছে? 8 ms ইনভার্স 1 বেগে, কুতকুত 8 ms ইনভার্স 1 বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে। ওকে ফাইন। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? ছাতা ধরতে হবে। বৃষ্টি ছাতার উপর, এই বৃষ্টি মানে কিন্তু আকাশের বৃষ্টি, কারো নাম না। বৃষ্টি নামে কেউ থাকলে রাগ করো না। বৃষ্টির ছাতার উপর কত বেগে পড়বে? আইয়ো, দেখাচ্ছি। তাহলে
খাড়াভাবে নিচের দিকে 10 এমএস ইনভার্স 1 বেগে বৃষ্টি পড়ছে। সো আমরা সামান্তরিকের মেথগুলো করার সময় আমরা সবসময় বলি যে তোমরা সব কিছুকে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে হিসাব নিকাশ করবা, এতে তোমার জন্য ইজি হবে। তাহলে আমরা কাজ করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে রাস্তা, রাস্তা যে রাস্তায় মানুষ দৌড়াবে, আর এটা দ্বারা বুঝাচ্ছি রাস্তা থেকে খাড়া মানে হচ্ছে যেখান থেকে বৃষ্টি পড়তেছে। তাহলে তোমাকে বলা হচ্ছে বৃষ্টি 10 এমএস ইনভার্স 1 বেগের পড়ছে। তাহলে আমি বৃষ্টিটাকে উপর থেকে না দেখাইয়া এই বিন্দু থেকে দেখাচ্ছি, সব কিছুকে এই বিন্দু থেকে দেখাবো আমরা আমাদের সুবিধার জন্য। তাহলে বলো তো এই বিন্দু থেকে বৃষ্টি কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। অনেকে বলতে পারে এটা তো এখানে দেখানো উচিত। আরে বাবা, একটা ভেক্টরকে তুমি মান এবং দিক ঠিক রেখে ইচ্ছা মতো মুভ করতে পারবা, তো আমি আগেভাগেই মুভ করে দিচ্ছি। মানে আমি যদি এই বিন্দু থেকে নিচের দিকে দেখাই আমার জন্য ম্যাথ করার সময় ঝামেলা কমে যাবে। তাহলে বৃষ্টির বেগ, এটা হচ্ছে বৃষ্টি, VR ভেলোসিটি অফ রেইন, বৃষ্টি। এবং বৃষ্টির বেগের মানটা কত? বৃষ্টির বেগের মানটা হচ্ছে 10 এমএস ইনভার্স 1। তাহলে এটা গেল বৃষ্টির বেগের মান। এবারে বলা হচ্ছে মিস্টার কুতকুত। তো মিস্টার কুতকুত কী করলো? 8 এমএস ইনভার্স 1 বেগে সাইকেল চালিয়ে যাচ্ছে। তাহলে মিস্টার কুতকুত একটা সাইকেল চালিয়ে যাচ্ছে হচ্ছে 8 এমএস ইনভার্স 1 বেগে, অ্যান্ড সাইকেল চালিয়ে তো সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তাহলে বৃষ্টি যদি খাড়াভাবে পড়ে, সাইকেল চালিয়েছে কি আনুভূমিকভাবে যাচ্ছে না? এখন আনুভূমিকভাবে ডানে নাকি বামে ইট ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে সে আনুভূমিকভাবে যাচ্ছে। যেহেতু কোনো দিকের কথা বলে নাই, তুমি ইচ্ছা মতো দিবা। তাহলে আমি দিলাম যে সে ডান দিকে যাচ্ছে, সে ডান দিকে যাচ্ছে। সে ডান দিকে যে বেগে যাচ্ছে এটাকে আমরা বললাম ভ্যালোসিটি অফ কে, মানে ভ্যালোসিটি অফ কুতকুত। তাহলে কুতকুতের ভ্যালোসিটি, তাহলে ভ্যালোসিটি অফ কুতকুত ইকুয়ালস টু 8 এমএস ইনভার্স 1। এবার তোমাকে কি বলেছে দেখো, এই দিকে যাচ্ছে বৃষ্টি, এই দিকে যাচ্ছে কুতকুত। এখন একটু আগে আমরা তোমাকে বলেছিলাম যে বৃষ্টি যদি খাড়াভাবে সোজা পড়ে, আমি দাঁড়াই থাকলে আমার কাছে মনে হবো কি সুন্দর বৃষ্টি পড়ছে। কিন্তু যখনই আমি দৌড়াবো তখন মনে হবে উফ, বাঁকাভাবে বৃষ্টি পড়ছে। এর মানে গতিশীল অবস্থায় কুতকুতের কাছে বৃষ্টিকে এরকম মনে হবে না। কুতকুতের কাছে যেটা মনে হবে সেটাই হচ্ছে আপেক্ষিক বেগ, আবেগ। তাহলে আমরা এখন বৃষ্টির এই যে কুতকুতের আবেগ বের করব। তাহলে এই যে আমরা কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ বের করবো বলো তো? কুতকুতের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করবো। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কুতকুতের সাপেক্ষে বৃষ্টি, মানে কুতকুতের কাছে বৃষ্টিকে কোন দিকে মনে হচ্ছে। তাহলে ভ্যালোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কুতকুত। তাহলে আমরা বলতে পারি VR কে সমান VR মাইনাস VK। তো আমরা তোমাদেরকে একটু আগে বলেছিলাম সেই সিস্টেমটা ফলো করো। নাম্বার 1 একটি ইকুয়েশন লিখতে হবে, ইকুয়েশন লিখে ফেলছি। এবার ইকুয়েশনের বামে কাকে রাখতে হবে? যেটা আমার টার্গেট। বলো তো এখানে আমার VR দেওয়া আছে, BK দেওয়া আছে, টার্গেট কি? আপেক্ষিক বেগটাই আমার টার্গেট, মানে BRK এটাই আমার টার্গেট। তাহলে টার্গেট বামে আছে কি নেই? আছে। টার্গেট যদি বামে থাকে এবার আমরা কি করব? ডানে তাকাবো। ডানে তাকাইয়া কোনো ডানে কি সবাই যোগাকারে আছে? নাই, না থাকলে বানাবো। তাহলে BR প্লাস মাইনাস BK করলাম। এবার আমি কি করব? VR এবং VK মাইনাস BK এই দুজনকে দিয়ে সামান্তরিক আঁকবো। কিন্তু আমি তো অলরেডি BR জানি, BK আমি জানি, কিন্তু মাইনাস BK তো জানি না। তাহলে আমি এখান থেকে মাইনাস BK বানাবো। কীভাবে? এটা যদি VK হয় তাহলে তার ঠিক উল্টা দিকে এটার নাম হচ্ছে মাইনাস BK, এটার নাম হচ্ছে মাইনাস BK। তাহলে VK এটার নাম হচ্ছে মাইনাস BK। এখন তোমার কী করতে হবে বলো তো? VK এবং VR এবং মাইনাস BK এই দুইটাকে যোগ করতে হবে, মানে হচ্ছে 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ। এদেরকে দিয়ে আমরা সামান্তরিক অঙ্কন করব। তাহলে এদেরকে দিয়ে আমি এটা সামান্তরিক অঙ্কন করছি। এই সামান্তরিকের যে কর্ণটা তাদের ছেদবিন্দুগামী, এটাই হচ্ছে BRK, এটাই হচ্ছে BRK। এর মানে ঘটনাটা হচ্ছে এমন, বৃষ্টি পড়তে সোজা নিচের দিকে, কিন্তু এই যে মিস্টার কুতকুত তার কাছে বৃষ্টিটাকে এরকম মনে হচ্ছে, বাঁকা মনে হচ্ছে। এর মানে কুতকুত যখন এইদিকে গতিশীল তখন তার কাছে মনে হয় বৃষ্টিটা বাঁকা। তাহলে ব্যাপারটা এরকম খেয়াল করে দেখো, আমি যখন ছাতা নিয়ে থাকবো, এই যে আমার ছাতা, এখন যখন আমি দাঁড়ায় আছি বৃষ্টি সোজা পড়ছে, আমি এভাবে ছাতা ধরবো। এখন যখন আমি সামনের দিকে গতিশীল, দেখো আমি যখন সামনের দিকে গতিশীল তখন আমার কাছে বৃষ্টিটা এরকম বাঁকা মনে হবে, আমি এভাবে ছাতাটা বাঁকাবো। যদি আমি আরও জোরে দৌড়াই তাহলে আরও বেশি বাঁকাইতে হবে। তাহলে খেয়াল করো, একটু অ্যানিমেশন দেখো। আমি দাঁড়িয়ে আছি, আমি আস্তে আস্তে দৌড়াচ্ছি, আর একটু জোরে দৌড়াচ্ছি, অনেক জোরে দৌড়াচ্ছি, একটু স্লো হচ্ছি, দাঁড়াই গেছি। এর মানে আমি যত জোরে দৌড়াবো তত বৃষ্টিটাকে বাঁকা মনে হবে, আমি যত আস্তে দৌড়াবো বৃষ্টিটাকে কম বাঁকা মনে হবে। আমি দাঁড়াই যাবো, বৃষ্টিকে বাঁকা মনেই হবে না। এবং আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের কাছে বৃষ্টিকে কতটুকু বাঁকা মনে হবে
এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে হচ্ছে আমার গতিটা কত তার উপর। এখন এবার আসো, আমাকে বি আরকে বের করতে হবে। তাহলে বি আরকে বের করতে হলে এটা কার কার লব্ধি? বি আর এবং বি কে এর লব্ধি। মধ্যবর্তী কোণ কত? ভাই মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা। মধ্যবর্তী কোণ আলফার মান হচ্ছে 90। আমরা জানি আলফার মান যদি 90 ডিগ্রি হয় বড় করে করা লাগে না, শর্টকাট আছে। কি শর্টকাট? ওই যে আমরা যে লব্ধির ফর্মুলা ইউজ করি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা, ওইখানে 2p কিউ কজ অফ আলফা লেখা লাগে না। আবার একইভাবে আমাদের টেন থিটার ফর্মুলার মধ্যেও এত বড় ফর্মুলা লেখা লাগে না, সংক্ষেপে আছে, আমরা লিখতেছি এখানে দেখো। তাহলে আমাকে বলো তো বি আর কে, তাহলে এখানে আলফা ইউজই করা লাগবে না। তাহলে বি আর কে সমান আমরা কি বলতে পারি? রুট ওভার কার কার যোগফল বলো তো? বি আর এবং বি কে। তাহলে বি আর স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার। তাহলে বি আর মানে কীভাবে বলো তো? বি আর মানে হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা কী পাচ্ছি দেখো, ক্যালকুলেশন করলে স্যার এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা রুট ওভার 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। আমরা আনসার পাচ্ছি হচ্ছে 12.8। এর মান হচ্ছে 12.8 এমএস ইনভার্স 1। এর মানে বৃষ্টি আসলে পড়তেছে কত বেগে বলো তো? 10 এমএস ইনভার্স 1 বেগে। বাট কুতকুত যখন দৌড়াচ্ছে তার কাছে মনে হচ্ছে তার ছাতার উপর বৃষ্টিটা এত বেগে পড়ছে। ওই যে আমি কি প্রশ্ন করেছিলাম ছাতার উপর বৃষ্টি কত বেগে পড়বে, সেই ব্যাগটা হচ্ছে 12.8 এমএস ইনভার্স 1। এর মানে নর্মালি যদি সে দাঁড়াই থাকতো, বৃষ্টি তার ছাতার উপর পড়তো 10 এমএস ইনভার্স 1 বেগে। সে যখন দৌড়াচ্ছে তখন বৃষ্টি তার ছাতার উপর যে বেগে পড়তেছে এই বেগের মানটা হচ্ছে 12.8 এমএস ইনভার্স 1। আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার 2 নম্বর কাজ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কোণের মান বের করতে হবে। মনে রাখবা বৃষ্টির মেতে কোণের মান বের করার সময় সবসময় উলম্বের সাথে করবা, কারণ একটা স্বাভাবিক ব্যাপার না। আমরা নর্মালি ছাতা কীভাবে ধরি? এভাবে ধরি। এখন যদি আমি বলি ছাতাকে বাঁকাও, কত ডিগ্রি বাঁকাবো? 10 ডিগ্রি। এর মানে এখান থেকে 10 ডিগ্রি বাঁকাবো। এখন যদি আমি বলি যে না ছাতাকে আনুভূমিকের সাথে 80 ডিগ্রি বাঁকাও, ছাতা আছে এমনি, এবার মাপতে হবে আনুভূমিকের সাথে 80 ডিগ্রি কতটুকু, এরপর বাঁকাবো। জিনিসটা একটু অকওয়ার্ড না? এই জন্য তোমাদের কাজ কি? এই জন্য তোমাদের কাজ হচ্ছে ছাতাকে বাঁকাবা। কীভাবে বাঁকাবা? এই যে উলম্বভাবে ছাতা আছে, ছাতাকে জাস্ট আমরা উলম্বের সাথে বাঁকাবো। ওই জন্য বৃষ্টির মেতে আমরা সবসময় কোন ধরার সময় কার সাথে বের করি বলো তো? উলম্বের সাথে। এটা মাথায় রাখবা। তাহলে আমরা উলম্বের সাথেই করব। এটা বাধ্যতামূলক না, বাট এটা কমন সেন্স যে এটাই তো করা উচিত আসলে। তাহলে আমি উলম্বের সাথে যে কোনটা, এই উলম্বের সাথে কোনটাকে থিটা ধরলাম, এই কোনটা হচ্ছে আমার থিটা। এখন আমি যদি এখান থেকে থিটা বের করতে চাই তাহলে বলো এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজ হলে এখন শর্টকাটে করতে পারবো, আলফা 90 মানে শর্টকাট। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে টেন থিটা সমান আমরা কী বলতে পারি? লম্ব বাই ভূমি। এবার বাচ্চা তুমি আমাকে বলো এটা যদি থিটা হয়, থিটা এর ঠিক অপোজিটে যেটা, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বের মানটা কত জানি? হ্যাঁ জানি। কেমনে জানি? এটা যা এটাও তা। তাহলে এটা যদি মাইনাস বি কে হয় অবশ্যই এটাও মাইনাস বি কে। তাহলে মাইনাস তো তার দিক বুঝাচ্ছে, অতএব আমি এখান থেকে মান বসাবো কি? এটা যদি থিটা হয় এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কে? ভি কে। ভূমি কে? ভি আর। তাহলে থিটা এর মান হইতে হবে হচ্ছে tan ইনভার্স ভি কে বাই ভি আর, ভি কে ডিভাইড বাই ভি আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো tan ইনভার্স ভি কে এর মানটা হচ্ছে ভাইয়া 8 আর এটা হচ্ছে 10। ক্যালকুলেশন করলে থিটা এর মানটা কত পাচ্ছি দেখো, tan ইনভার্স 8/10, 38.66 এমএস ইনভার্স 1 এটা আমরা পাচ্ছি। তাহলে এটা গেলে হচ্ছে আমাদের এই যে থিটা এর মানটা 38.66 এমএস ইনভার্স 1। অবশ্যই লেখার সময় লিখে দিতে হবে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে। তুমি কার সাথে কোনটা বের করছো মাস্ট তোমাকে সেটা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে আমাদের বৃষ্টি পড়বে। বলো এতটুকু আমরা বুঝছি কিনা? তাহলে আমাকে এখানে ওভারঅল যদি আমি তোমাদেরকে বলি তাহলে ঘটনা কী ঘটছে এই ঘটনাটা খুব ভালো করে বুঝতে হবে। ঘটনাটা যদি একবার একটু ভালো করে বুঝো তাহলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের বৃষ্টির মেতে আমাদের সাধারণত আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে হবে যে কে কাকে দেখে। স্বাভাবিক বৃষ্টিকেই আমরা দেখি। তাহলে যে লোক দৌড়াচ্ছে সেই লোক বৃষ্টিকে দেখবে। তাহলে সেই লোক যদি বৃষ্টিকে দেখে তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ওই লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ইকুয়েশন লিখব। সেই ইকুয়েশন লেখার পর আমার টার্গেটটাকে বামে রাখবো। যেহেতু এখানে আমার বৃষ্টির বেগ এবং লোকের বেগ দেওয়া ছিল এই ম্যাথের মধ্যে, তাহলে এখানে আপেক্ষিক বেগটাই আমার টার্গেট। সেই টার্গেটটাকে আমি বের করার জন্য একটা চিত্র আঁকবো। চিত্র আঁকার জন্য ডান দিকে প্লাস আকারে থাকতে হবে। এরপর সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা মানটা খুব ইজিলি বের করতে পারবো। আই থিঙ্ক এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেমই থাকার কথা না। তাহলে এটা হচ্ছে আমাদের বৃষ্টির ম্যাথের জেনারেল কনসেপ্ট। এবং ও হ্যাঁ, এখান থেকে তুমি চাইলে খাতায় একটা শর্টকাট লিখে রাখতে পারো। সেটা হচ্ছে কি, ওই উলম্বভাবে বৃষ্টি পড়লে কোনো একটা লোক যদি দৌড়ায় তার জন্য নিয়ম হচ্ছে এটা
বৃষ্টির বেগের ফর্মুলা হচ্ছে আপেক্ষিক বেগের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু রুট ওভার বৃষ্টি স্কোয়ার প্লাস লোক স্কোয়ার, বৃষ্টি স্কোয়ার প্লাস লোক স্কোয়ার। এটা তুমি জাস্ট সিম্পলি এটা এভাবে লিখে রাখতে পারো যে আপেক্ষিক বেগের জন্য শর্টকাট এমসিকিউ তো মাঝে মধ্যে এটা আসে। তবে এটা কখন, যদি বৃষ্টি উলম্বভাবে পড়ে, অন্য ক্ষেত্রে হবে না। উলম্বভাবে বৃষ্টি পড়লে শর্টকাট হচ্ছে এই যে আপেক্ষিক বেগ আরফি লিখতে পারো। এই যে বি আর মানে হচ্ছে বৃষ্টির বেগ, ফি মানে হচ্ছে ফিপল, লোকের সাপেক্ষে, সবসময় তার কুতকুত থাকবে না। তাহলে রুট ওভার এই যে আমরা লিখতে পারি এই যে বৃষ্টি স্কোয়ার প্লাস লোক স্কোয়ার, এর মানে বৃষ্টির বেগকে লোকের বেগের স্কোয়ারের সাথে যোগ করে দিবে, রুট ওভার শেষ। আর থিটা এর মান, এটা উলম্বের সাথে থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স, এখানে আমাদের কি হবে, লোক বাই বৃষ্টি। তো আমরা এভাবে মনে রাখতে বলি, নর্মালি তো বৃষ্টি লোকের উপরে থাকে, আমাদের মাথার উপরে বৃষ্টি থাকে, কিন্তু এই সূত্রের মধ্যে উল্টা, যে লোকের নিচে বৃষ্টি। তাহলে থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স লোকের নিচে বৃষ্টি। এমসিকিউতে যদি আসে তুমি এখান থেকে ডাইরেক্ট বের করে ফেলতে পারবা। যেন একটু আগের ক্ষেত্রে দেখো, লোকের বেগ কত ছিল 8 আর বৃষ্টির বেগ কত ছিল 10, তাহলে রুট ওভার 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স লোক হচ্ছে 8 ডিভাইড বাই বৃষ্টির বেগ 10 হয়ে যাবে। মানে এটাকে তোমরা অ্যাজ এ শর্টকাট শিখে রাখতে পারো, এটা তোমাকে খুব ভালো কাজ দিবে। তাহলে এবার আসি আমরা আরেকটু সামনের দিকে আগাবো, আর একটু দারুণ ম্যাথ আমাকে করতে হবে। সেই দারুণ ম্যাথ আমরা একটু করার ট্রাই করি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এবার একটু সামনের দিকে যাই, এবার আমরা একটু আমাদের বই থেকে দেখি। হ্যাঁ, আমাদের বই থেকে যদি আমরা দেখি, আমি আমার বই থেকে 45 নম্বর ম্যাথটা করব। আমার বই থেকে 45 নম্বর ম্যাথটা করব। একজন লোক পশ্চিম দিক বরাবর, একজন লোক পশ্চিম দিক বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এত বেগে চলছে। বৃষ্টি সরাসরি তার মাথার উপর 12 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে, এত বেগে পড়ছে। এবার বলা হলো বৃষ্টির প্রকৃত বেগ কত? তাহলে তুমি প্রশ্নটা পড়ে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। একজন লোক পশ্চিম দিক বরাবর এত বেগে চলছে, মানে এই লোকটা যেই দিকে যাচ্ছে সেই দিকটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে আমি যদি বলি এভাবে, দিকের ক্ষেত্রে আমরা যখন আঁকি তখন এভাবে আঁকি যে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। আমরা সাধারণত এই স্টাইলটাই ফলো করি। অ্যান্ড আমরা যদি এই স্টাইলটা ফলো করি, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, তাহলে বলো লোকটা কোন দিকে যাচ্ছে বলো তো? লোকটা হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। এই দিকে একজন লোক যাচ্ছে, ভেলোসিটি অফ পিপল বা লোকের বেগ, তাহলে লোকটা পশ্চিম দিকে যাচ্ছে, ভালো কথা। তাহলে আমাদের ভেলোসিটি অফ পিপল, এই ভেলোসিটি অফ পিপলের মানটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবার বলছে বৃষ্টি সরাসরি তার মাথার উপর এত বেগে পড়ছে। অ্যান্ড বৃষ্টি যে তার মাথার উপর এত বেগে পড়ছে, কোত্থেকে পড়ছে? আকাশ থেকে। আকাশে কি উত্তর দিক? না। তাহলে এখানে তোমরা অনেকে ভুলটা কী করে ফেলো, তোমরা এখানে এই নর্থ সাউথ দিয়ে দাও। না, মানে আমরা তো ভাইয়া নর্থ সাউথ যে দিব এটা হচ্ছে নর্মালি 4টার দিকের জন্য, কিন্তু আমাদের এখানে যখন বৃষ্টির ক্ষেত্রে বলছে বৃষ্টি তো আকাশ থেকে পড়ছে, তো আকাশে তো আর উত্তর দিক থাকে না, উত্তর দিক গ্রাউন্ডে থাকে। অতএব এখানে আমরা কোনো কিছুই দিব না, আমরা এই ভুলটা করি অনেক সময়। এবার এই দিকে লোক যাচ্ছে, ভালো কথা, তাহলে এই লোকের বেগ হচ্ছে এই দিকে। এবার বৃষ্টির বেগ কোন দিকে ভাইয়া বলো তো? তোমাকে বলেছে বৃষ্টি সরাসরি তার মাথার উপর এত বেগে পড়ছে। এই বৃষ্টি সরাসরি তার মাথার উপর এত বেগে পড়ছে, এখন এটা নিয়ে একটু ঝামেলা আছে। এটা কি বৃষ্টির প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ? এখানে একটু খেয়াল করো, একজন লোক চলছে, আমি চলছি, এবং আমার উপর মাথার উপর বৃষ্টি পড়ছে। চলার সময় আমি যখন চলছি, ওই মোমেন্টে বৃষ্টি আমার মাথার উপর যে পড়ে, বৃষ্টি আমার মাথার উপর পড়লো, সেটা নিশ্চয়ই বৃষ্টির আপেক্ষিক বেগ না। মানে আমি চলমান থাকা অবস্থায় আমার মাথার উপর বৃষ্টি পড়তেছে খাড়াভাবে, এটা কি বৃষ্টির আসল বেগ নাকি আপেক্ষিক বেগ? অবভিয়াসলি আপেক্ষিক বেগ। অনেকে তাও এটা দেখে কোনো মতে জাজ করতে পারে না এটাকে আসলে বৃষ্টির বেগ বলছে নাকি আপেক্ষিক বেগ বলছে। কোনো অসুবিধা নেই, তুমি দেখো তোমার কী বের করতে বলছে, প্রকৃত বেগ বের করতে বলছে। তাহলে প্রকৃত বেগ যেহেতু বের করতে বলছে, অবভিয়াসলি এটা প্রকৃত বেগ না, এটা আপেক্ষিক বেগ, কমন সেন্স। তাহলে এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ, BRP, লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এর মানে BRP এর মান দেওয়া আছে হচ্ছে কত ভাইয়া বলো তো? 12 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদেরকে দেওয়া আছে।
এবার তোমাকে বলেছে বৃষ্টির প্রকৃত বেগ কত, এর মানে ভেলোসিটি অফ রেইন ইকুয়ালস টু হোয়াট। তাহলে দেখো এই দিকে হচ্ছে একজন লোক যাচ্ছে, এই দিকে বৃষ্টির আপেক্ষিক বেগ, কিন্তু এখন তোমার বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে বলো নাই, আপেক্ষিক বেগ দেওয়া আছে, বলেছে বৃষ্টির প্রকৃত বেগ কত। এবার ভাইয়া তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে তুমি যদি চিন্তা করো কি হচ্ছে দেখো, আমরা আবার সেই আমাদের অতীতের কথাটা মনে করি যে আমরা 4টি স্টেপ বলেছিলাম। স্টেপ নাম্বার 1, আপেক্ষিক বেগের কনসেপ্ট দিয়ে ইকুয়েশন লিখতে হবে। এখানে বুঝেই যাচ্ছে কার সাপেক্ষে কে, লোকের সাপেক্ষে বৃষ্টি, লোকের সাপেক্ষে বৃষ্টি। তাহলে আমরা বলতে পারি ভি আর ফি ইকুয়ালস টু বি আর মাইনাস ভি ফি। স্টেপ নাম্বার 1 শেষ। স্টেপ নাম্বার 2 হচ্ছে টার্গেট বামে। বলো এই লাইনের মধ্যে আমার টার্গেট কে, এই লাইনের মধ্যে আমার টার্গেট হচ্ছে বৃষ্টি, এর মানে দিস ইজ মাই টার্গেট। এটা যদি আমার টার্গেট হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি ভি আর ইকুয়ালস টু কী বলা যায়, ভি আর ফি প্লাস ভি ফি। শেষ। তাইলে বলো এই টার্গেটটা ফিল আপ করতে হলে এটা বের করতে হবে। এখন আমি 3 নম্বরে কি পড়েছিলাম, 3 নম্বরে পড়েছিলাম হচ্ছে ডানে যারা থাকবে তাদেরকে যোগ করব, মানে যোগ আকারে বানাবো। তো ওরা তো অলরেডি যোগ আকারে আছে, সুবহানাল্লাহ, যোগ আকারে আছে, তাহলে আমাকে আর নতুন করে যোগ আকারে বানানোর কোনো দরকার নেই। তাহলে আমরা যে কাজটা করব, এই দুজনকে দিয়ে সামান্তরিক আঁকলে খেলা শেষ। তাহলে কাকে কাকে দিয়ে সামান্তরিক আঁকবো, বি আর ফি আর ভি ফি। তাহলে আমি এখানে কিন্তু খেয়াল করো, অনেকে ডাইরেক্ট ম্যাথ করার আগে বিয়োগ করে দেয়। এখানে কি আসলে আমাকে এটা বের করতে হলে কাউকে বিয়োগ করা লাগছে না, আমি এই দুজনকে যোগ করলে খেলা শেষ। তাহলে আমি বি আর ফি এবং ভিভিকে যোগ করব। তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে ভি আর ফি, এটা হচ্ছে ভিফি, এই দুজনকে যোগ করবো মানে এই দুজনকে দিয়ে সামান্তরিক আঁকবো। এই সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটাই হচ্ছে আমাদের কি, এই দুজনের যোগফল। আর এই দুজনের যোগফলটার নাম কি, ভি আর। এর মানে সত্যিকার অর্থে ঘটনা কি করছে, বৃষ্টি আসলে পড়তেছে এইদিকে আর এই লোক দৌড়াচ্ছে এইদিকে। যখন এই লোক এইদিকে দৌড়াচ্ছে যখন এইদিকে দৌড়াচ্ছে তখন তার কাছে মনে হচ্ছে বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, মানে এবার বৃষ্টি পড়ছেই বাঁকা, কিন্তু লোকের কাছে মনে হচ্ছে সোজা। বুঝছো কিনা ব্যাপারটা? বৃষ্টি বিভিন্ন কারণে বাঁকা পড়তে পারে, হয়তো তাকে বাতাস ধাক্কা মারছে বলে সে একটু বাঁকা পড়তে, ওটা কোনো ব্যাপার না। তাহলে আমার মেন কথা হচ্ছে আমাকে এখানে বৃষ্টিটা কীভাবে পড়ছে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ কত, তাহলে আমরা প্রকৃত বেগ যেহেতু বলেছে ব্যাগের মানও বের করবো, দিকও বের করবো। তাহলে আমরা যদি ব্যাগের মান বের করতে চাই তাহলে বি আর কার থেকে বের করবো, বি আর ফি এবং বিভি থেকে। তাহলে আমরা বলতে পারি ভি আর সমান √ ভি আর ফি স্কোয়ার প্লাস ভিভি স্কোয়ার। বাকিটা লেখা লাগবে না কেন, কারণ মধ্যবর্তী কোণের মানটা 90 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে বলতে পারবো √ এখান থেকে বলা যায় 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ক্যালকুলেশন যদি করি 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার হচ্ছে 25, 169, 13, তাহলে 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখানে আনসারটা হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে নেক্সট হচ্ছে কোণের মান কীভাবে বের করবো, অবশ্যই আমরা বলি যে উলম্বের সাথে। তাহলে এটা যদি উলম্বের সাথে থিটা হয় তাহলে এটা উলম্বের সাথে থিটা। তাহলে থিটা বের করার জন্য আমাকে কী করতে হয়, আমরা জানি tan θ হচ্ছে লম্ববায় ভূমি। 90 ডিগ্রি হলে ডাইরেক্ট লম্ববায় ভূমি দিয়ে করবো, আর অন্যান্য ক্ষেত্রে তো অবভিয়াসলি আমরা কোনটা ইউজ করবো, এই যে আমাদের সামান্তরিক সূত্র ইউজ করবো। এখন লম্ববায় ভূমি, লম্ব হচ্ছে এটা মানে কি, এটা কি বিফি, এর মান হচ্ছে এটাও বিফি। তাহলে লম্ব হচ্ছে বিফি, ভূমি হচ্ছে ভি আর ফি। তাহলে এখান থেকে বলতে পারি θ = tan ইনভার্স ভিফি ডিভাইড বাই ভি আর ফি। এর মান হচ্ছে tan ইনভার্স ভিপি এর মান হচ্ছে 5, বিআরভি এর মান হচ্ছে 12। তাহলে থিটা এর মান হচ্ছে কত আসে, আমরা যদি একটু ক্যালকুলেটর মারি তাহলে আমরা পাবো হচ্ছে tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 12, ক্যালকুলেশন করলে 22.62, এর মানে 22.62 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। এর মানে একটু খেয়াল করো, আহামরি কঠিন কোনো ম্যাথ না, খুবই সিম্পল, যে আমাকে টার্গেটটাকে ফোকাস করে সামনের দিকে আগাইতে হবে। যদি আগাইতে পারি কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এবার আরেকটু সামনের দিকে আগাই। তাহলে এটা একটা আমরা ম্যাথ করলাম, এবার আরেকটা ম্যাথ করব। দেখো এখন আমরা করলাম হচ্ছে কত, আমাদের বইয়ের 45 নাম্বার 45। এবার আমরা হচ্ছে 46 নাম্বার ম্যাথ করব। এই ম্যাথটা বাজি, এই ম্যাথটা নিয়ে আমি ইন্টারমিডিয়েটে কত বেশি প্যারা খাইছি তুমি বিশ্বাসই করতে পারবা না। এটি ইসাক স্যারের বইয়ের একটা ম্যাথ, মানে এই ম্যাথের এক জায়গায় বলে না আপেক্ষিক বেগটা আসলে এক জায়গায় এক একভাবে, তো মানে কোনো মতে আমার মাথায় আপেক্ষিক বেগের কনসেপ্টে ইন্টারমিডিয়েটে কোনো টিচার ঢুকাতে পারতেছে না। তো পরে শেষ পর্যন্ত অ্যাডমিশনে গিয়ে শিখছি আসলে, তখন বুঝলাম যে আসলে আমার ওয়ে অফ লার্নিংটা তখন ঠিক ছিল না, যে স্টাইলে পড়েছি। পরবর্তীতে এখন তোমাকে যে স্টাইলে পড়াচ্ছি, এই স্টাইলে যখন শিখলাম তখন বুঝলাম যে না, এভাবে করলেই হচ্ছে সব ম্যাথ নিজে করে ফেলা যায়। সো তোমাদেরকে ওইটা শেখাচ্ছি। আসো আমরা একটু করি, প্রশ্নটা তুলে ফেলি। ম্যাথ নাম্বার 46। এখানে একটা ছোট্ট হালকা আমার বইতে কারেকশন আছে, একটা মান উঠে নাই, আমি লেখার সময় তুমি মানটা ঠিক করে নিবা। ঘন্টায়
প্রশ্নটা লিখি, ঘন্টায় 40 কিলোমিটার বেগে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3, এই 40√3টা উঠে নাই, ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এবার প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার, ট্রাকটি কোন দিকে চলছে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ট্রাকটির বেগ কত? আজকের ক্লাসের জন্য এটাই আমাদের লাস্ট ম্যাথ। সো আসো আমরা এই ম্যাথটা একটু ভালো করে বুঝে আমরা ক্লাসটি শেষ করে দিই। তাহলে আমাকে বলা হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে, এর মানে তো বুঝতে পারতেছো, মানে তার ব্যাগটা হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার, দ্যাট মিনস 40 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ব্যাগের মান। তাহলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় এত বেগে, এর মানে এত কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এবারে বলা হচ্ছে ট্রাকটি কোন দিকে চলছে, ট্রাকটির ব্যাগ কত? তাহলে আমাদের এখানে আমরা একটু কাজ করি। আমরা আগে তোমাদেরকে বলেছি কীভাবে আঁকবো, উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এবার এই যে ছেদবিন্দু, এখান থেকে সব কিছু হিসাব নিকাশ শুরু করো। তাহলে আমাকে কি বলেছে ভাই বলো তো? আমাকে বলেছে তারা ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক, এর মানে গাড়ির চালক কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। তাহলে এখান থেকে এটা হচ্ছে ইস্ট, পূর্ব দিক, এই পূর্ব দিকে গাড়ির চালকের বেগ হচ্ছে ভিসি। তাহলে আমি ভেলোসিটি অফ কার বা গাড়ি, এই ভিসি এর মানটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে গাড়ির বেগ হচ্ছে এইদিকে। আচ্ছা, এই যে গাড়ির চালক ঘন্টায় এত বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো, তোমার কমন সেন্স কি বলে? তুমি মনে করো গাড়ির চালক, আমি পূর্ব দিকে গাড়ি চালাচ্ছি, ইন দ্য মিন টাইম আমার কাছে মনে হচ্ছে একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে, এর মানে এটা কি সঠিক? না, এটা আপেক্ষিক। আমি তো গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি চালানো অবস্থায় আমি একটা ট্রাকের দিকে তাকাইলে ওই ট্রাকের গতিটা আসলে প্রকৃত গতি না। তাহলে তোমাকে এটাই বললো যে ঘন্টায় এত বেগে পূর্ব দিকে চলমান গাড়ির চালক এত বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। তাহলে আমি দেখেছি একটা ট্রাক উত্তর দিকে চলছে। তাহলে এই যে আমি চালক, গাড়ি চালাচ্ছি, আমি একটা ট্রাককে দেখেছি, ওটা কিন্তু ট্রাকের প্রকৃত ব্যাগ না, সেটা আপেক্ষিক ব্যাগ। তার সাপেক্ষে, আমার সাপেক্ষে, কারণ আমি গাড়িতে আসি। তাহলে আমার সাপেক্ষে কার ব্যাগ? ট্রাকের ব্যাগ। তাহলে আমরা বলতে পারি ভ্যালোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার। তাহলে ট্রাকের ব্যাগ গাড়ির সাপেক্ষে, সেটা কোন দিকে? উত্তর দিকে, তারা বলে দিয়েছে। তাহলে উত্তর দিকে এটা হচ্ছে, নাম হচ্ছে ভিটিসি, ভ্যালোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার। তাহলে ভিটিসি এর মানটাও তারা বলে দিয়েছে 40√3 কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার, এটা আমাকে বলে দিয়েছে। আচ্ছা, এটা যদি আমাকে বলে দেন এবার আমাকে বলেছে কি ট্রাকটি কোন দিকে চলছে এবং ট্রাকটির ব্যাগ কত। এর মানে আসলে তোমাকে সত্যিকার অর্থে ট্রাকের প্রকৃত ব্যাগ এবং ব্যাগের মানও দিক জানতে চাইছে। দ্যাট মিনস ভিটি এর মানটা কত জানতে চাইছে, থিটা এর মানটা কত জানতে চাইছে, এই দুইটা আমরা বের করব। এখন স্যার একটু যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে সবাই একটু খেয়াল করেন আমরা কি করব এখানে। তো প্রথমে আমাদের ওই সেই আগের হিসাব নিকাশ, 4টা রুলস নাম্বার 1, আপেক্ষিক বেগের ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি ভিটিসি ইকুয়ালস টু ভিটি মাইনাস ভিসি। এবার এখান থেকে আমাকে টার্গেটটা চুজ করতে হবে। আমার টার্গেট কি বলতো? আমার টার্গেট হচ্ছে ভিটি। তাহলে আমি ভিটি এর মান বের করব। এই ভিটি এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? ভিটি ইকুয়ালস টু ভিটিসি প্লাস ভিসি। এর মানে এখানে আমরা এটার মান যদি বের করতে চাই, এটা আর এটা, এই দুইটাকে যোগ করব। মানে টার্গেটটা আমার বামে আছে আর বাকিরা ডানে আছে। ডানে যারা, তাদেরকে যোগ আকারে বানাতে হয়, কিন্তু তারা অটোমেটিক যোগ আকারে আসে। তাহলে আমি যদি বিটিসি আর বিসিকে যোগ করি, খেলা শেষ। তাহলে বিটিসি কোনটা? বিটিসি এটা। ভিসি কোনটা? এটা। এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে যোগ করলে আমরা এটা পাবো। এই যে ব্যাগটা পাইলাম, এটা হচ্ছে ভিটি, ভেলোসিটি অফ ট্রাক। এর মানে ঘটনা হচ্ছে ট্রাকটা আসলে যাচ্ছে এইদিকে,
কিন্তু ও যখন গাড়ি চালাচ্ছে তার কাছে মনে হচ্ছে এইদিকে। তাহলে আমরা এবার এখান থেকে কী বলতে পারি, আমাকে বিটি বের করতে হবে। তাহলে বিটি হচ্ছে এই দুজন থেকে বের করবো, ওই দুজনের মধ্যে কোণ 90 মানে হচ্ছে শর্টকাট। তাহলে আমরা এখান থেকে বিটি বের করার সূত্র কী হবে, রুট ওভার কার কার যোগফল বলো তো, বিটিসি আর বিসি। তাহলে রুট ওভার বিটিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ক্যালকুলেশন করলে রুট ওভার বিটিসি এর মান হচ্ছে 40√3 হোল স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, ক্যালকুলেশন করলে মোস্ট প্রবাবলি তুমি 80 কিলোমিটার পার আওয়ার পাবা। তুমি 80 কিলোমিটার পার আওয়ার, ইয়েস তুমি 80 কিলোমিটার পার আওয়ার পাবা। 2 নাম্বার 2 নাম্বার হচ্ছে দিক। তাহলে আমি দিকটা যদি বের করি, আমি ধরে নিচ্ছি পূর্ব দিকের সাথে তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে tan থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তাহলে বলো এটা যদি থিটা হয়, লম্ব হচ্ছে এটা, এটা মানে আসলে কি ভিটিসি। তাহলে আমরা বলতে পারি লম্ব হচ্ছে ভিটিসি ডিভাইড বাই ভূমি হচ্ছে ভিসি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ভিটিসি ডিভাইডেড বাই ভিসি, এর মান হচ্ছে tan ইনভার্স ভিটিসি এর মান হচ্ছে 40√3 ডিভাইড বাই 40 40 চলে গেল tan ইনভার্স √3, এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাইলাম 60√3, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আনসারটা পাইলাম হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন করে ট্রাকটি কোন দিকে চলছে, তাহলে ট্রাকটি 60 ডিগ্রি কোণে চলছে, কার সাথে, পূর্ব দিকের সাথে। কোন দিকে, উত্তর দিকে। এর মানে আনসার দিতে হবে এভাবে, ট্রাকটি পূর্ব উত্তর দিকে, ট্রাকটি পূর্ব উত্তর দিকে 60 ডিগ্রি কোণে চলছে। এটা হচ্ছে ট্রাকের প্রকৃত দিক। সো আমি লাস্টে আবার একটু রিভিউ করে দিচ্ছি। আপেক্ষিক বেগের জন্য তোমরা যার সাপেক্ষে তাকে বিয়োগ করবা। প্রথমে একটা ইকুয়েশন তুমি বানাবা, সেই ইকুয়েশন থেকে তুমি টার্গেটটাকে বামে রাখবা, এরপর ডান দিকে যারা আছে তাদের দিকে তাকাবা, তারা যোগ আকারে না থাকলে যোগ আকারে বানাবা, যারা যোগ আকারে আছে তাদেরকে দিয়ে সামান্তরিক আঁকবা, ওই দুজনের মধ্যবর্তী কোণের নামটাকে আলফা ধরবা, এরপর সেখান থেকে তুমি ক্যালকুলেশন করে মান বের করবা, অ্যান্ড খেলা খতম। আশা করি এতটুকু যদি তুমি মাথায় প্রপারলি ঢুকাইতে পারো কোনো অসুবিধা হবে না। এবং আপেক্ষিক বেগের আজকে আমরা জেনারেল সব ম্যাথ করেছি। আগামী ক্লাসে আমরা আপেক্ষিক বেগের যত ব্যতিক্রমী ম্যাথ আছে, মারাত্মক ম্যাথ আছে, সেগুলো করব। আজকের বেসিকটা আগে তোমাকে প্রপারলি ক্লিয়ার করতে হবে, দেন তুমি আগামী ক্লাসে কঠিন ম্যাথগুলো কঠিন মনে হবে। আসলে কঠিন না, বেসিকের অভাব। সো ইনশাল্লাহ আমরা কোপাই ফেলবো আগামী ক্লাসে। আজকে এতটুকুই, অনেক কষ্ট দিলাম তোমাদেরকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।